হ্যালো সবাইকে, আজকে হচ্ছে আমরা ফিজিক্সের এমসিকিউ চ্যাপ্টার 8, 10, 11, 12, 13 এগুলো নিয়ে আমি আমার এই পার্টে সলভ করব। সো চলো আমরা হচ্ছে চ্যাপ্টার 8 থেকে শুরু করি, যেটা হচ্ছে আমাদের আলোর প্রতিফলন। তো হ্যালো সবাইকে, সো আমি এখন হচ্ছে তোমাদের এমসিকিউ চ্যাপ্টার 8, 10, 11, 12, 13 এই কয়েকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সো আমরা চ্যাপ্টার 8 থেকে শুরু করি। তাহলে প্রথম প্রশ্ন বলছে যে দৃশ্যমান আলোর সব থেকে ছোট তরঙ্গের থেকেও ছোট তরঙ্গ দৈর্ঘ্যকে কি বলে। তাহলে দৃশ্যমান আলো যে তরঙ্গ দৈর্ঘ্য আছে তার থেকে কম, তার থেকেও ছোট, সো তার থেকেও ছোট যেটা সেটাকে আমরা জানি আলট্রা ভায়োলেট। তো তোমরা যদি ওই সারিটা মানে মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু তোমরা এগুলো কি ইজিলি আনসার করে ফেলতে পারবা আর কি। ওকে, আমাদের হচ্ছে কোনটার পরে কোনটার তরঙ্গ দৈর্ঘ্যের যে ক্রম আছে, যদি মহাজগতের রঞ্জন রশ্মি এই ধরনের কি একটা ছন্দ তোমাদের পড়ার কথা, ওইটা একটু মুখস্থ করে ফেললে কিন্তু এটা ইজিলি হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য সীমা কত। দৃশ্যমান আলো আমরা জানি হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত দৃশ্যমান আলো। ওকে, তারপর হচ্ছে আলো কি। সো আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এর জন্য আমাদের অ্যান্সার হচ্ছে বি হওয়ার কথা। বাট এর সাথে সাথে আলো কিন্তু এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ। সো এখানে কিন্তু আমাদের দুইটা আসলে অ্যান্সার হবে। ওকে, আলো কি হবে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হবে, আলো কি হবে, অনুপ্রস্থ তরঙ্গ কিন্তু হবে। আচ্ছা, এরপরটা বলছে যে হচ্ছে যে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। সো তোমরা হয়তো এই জিনিসটা জানো যে তরঙ্গ দৈর্ঘ্যের যে ক্রম আছে সেটাকে আমরা এইভাবে মাথায় রাখি যে বে নি আ সহ কলা, তাই না। সো এটা মানে কি বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। সো আমি যখন এখান থেকে এদিকে যাব তখন তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, আস্তে আস্তে বাড়বে। তো আমাদের এই কয়েকটার মধ্যে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কার, বেগুনের। ঠিক আছে, সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য বেগুনের। এরপরে তুমি যত এদিকে যাবা তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, তাহলে এক টুকরো কাচে সাধারণত প্রতিফলন হয়, এক টুকরো কাচে সাধারণত 4 থেকে 5% প্রতিফলন হয়, বাকি সবগুলোই কিন্তু কি হবে, প্রতিসরিত হবে। ঠিক আছে, যদি স্বচ্ছ কাচ হয় তাহলে 4 থেকে 5% হবে প্রতিফলন। প্রতিফলনটা আমরা জানি যে প্রতিফলন যদি আলো এইভাবে আসে আবার এই মাধ্যমে যদি ফিরে যায় এটাকে আমরা কি বলি, প্রতিফলন বলি। আর যদি এদিকে চলে আসে তাহলে সেটা কি হয়ে যায়, প্রতিসরণ। অর্থাৎ যদি অন্য মাধ্যমে চলে যায় তাহলে সেটা প্রতিসরণ, যদি একই মাধ্যমে থাকে সেটা হচ্ছে প্রতিফলন। সো প্রতিফলন হচ্ছে হয় মাত্র 4 থেকে 5% টোটাল আলোর, আর বাকিটুকু কি হয়, প্রতিসরণ হয়ে যায়, যেহেতু আলো হচ্ছে এক ধরনের কি স্বচ্ছ মাধ্যম। আচ্ছা, তার বলছে একটি সমতল দর্পণে 10 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু স্থাপন করলে প্রতিবিম্বটি লক্ষ্যবস্তু থেকে কত দূরে গঠিত হবে। আচ্ছা, কত সেন্টিমিটার দূরে গঠিত হবে। সো আমাদের এই জিনিসটা আমাদের জানার কথা যে একটা সমতল দর্পণ, এটা আমরা একটা সমতল দর্পণ চিন্তা করতে পারি। সো একটা সমতল দর্পণে তুমি যত সামনে বস্তুকে রাখবা ঠিক দর্পণের ঠিক তত পিছনেই বস্তুটা কি হবে, গঠিত হবে। অর্থাৎ তোমার যদি দর্পণ থেকে আমার এই বস্তু দূরত্ব ইউ এবং দর্পণ থেকে বিম্বের দূরত্ব যদি ভি হয়, তাহলে সমতল দর্পণের জন্য ইউ আর ভি কি হয়, সমান হয়। ইউ আর ভি কি হয়, সমান হয়। সো আমাদের যত সামনে আমরা বস্তুকে রাখবো ঠিক ততটা দূরে আমাদের বিম্ব গঠিত হবে। এজন্য আমাদের দর্পণের যত 10 সেন্টিমিটার সামনে যত আমরা বস্তুকে রাখছি, সো 10 সেন্টিমিটার কি পিছনে কি আমাদের বিম্বটা গঠিত হবে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা 10। ওকে, আচ্ছা, পরেরটা বলছে যে এই যে উদ্দীপকটা আছে এখানে হচ্ছে আমাদের ও লক্ষ্যবস্তুর বিম্ব দর্পণ থেকে কত সামনে গঠিত হবে আর কি। সো তোমরা যে দর্পণটা দেখতে পাচ্ছ এই দর্পণটা একটা সমতল দর্পণ এবং এই দর্পণের সামনে এটিকে আমাদের বস্তু। সো এই যে বস্তুটা কতটুকু সামনে আছে বলতো, 30 সেন্টিমিটার সামনে আছে। সো একটু আগে বললাম যে সমতল দর্পণ যদি হয় তাহলে বস্তু যতটুকু সামনে থাকবে আমাদের দর্পণ থেকে ঠিক ততটুকু দূরে আমাদের বিম্বটা গঠিত হবে। তাহলে আমাদের প্রশ্ন বলছে বিম্ব দর্পণ থেকে কত সেন্টিমিটার দূরে গঠিত হবে, অ্যান্সার হচ্ছে 30 সেন্টিমিটার দূরেই গঠিত হবে। ওকে, 30 সেন্টিমিটার দূরে গঠিত হবে। আচ্ছা, আর পরেরটা বলছে যে এখানে প্রতিফলন কোণ আর এর মান কত। সো আমাদের এখানে একটু ভালো মতো খেয়াল করো, আমাদের এইখানে এই কোণটা দিয়ে আছে 30 ডিগ্রি, আর আমার এটা হচ্ছে আমাদের আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এখন আপতন কোণ বা প্রতিফলন কোণ কোনোটাই কিন্তু দেয়া নাই, বাট আমাদের যেহেতু এটা 30 ডিগ্রি, সো এটা কি হবে, 30 ডিগ্রি হবে। এটাকে আমরা কি বলি, এই যে এই কোণ এবং এটা আমরা কি বলি, একান্তর কোণ, তাই তো, যদি ভুল না করি আর কি, একান্তর কোণ, একান্তর কোণই তো বলে। হ্যাঁ, সো এই কোণগুলো কি হবে, পরস্পর সমান। তাহলে এটা কত হবে, 30 ডিগ্রি হবে। এখন আমরা আলোর প্রতিফলনের নিয়ম থেকে জানি যে আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি হয়, সমান হয়। সো যেহেতু আপতন কোণ 30 ডিগ্রি তাহলে প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের যে আর কোণটা সেটা কত ডিগ্রি হওয়া উচিত,
30 ডিগ্রি হওয়া উচিত। ওকে, আর এর মান কত হওয়া উচিত? 30 ডিগ্রি হওয়া উচিত। আচ্ছা, পরেরটা বলছে যে একজন ব্যক্তির উচ্চতা 168 সেন্টিমিটার, সে যদি পূর্ণ বিম্ব দেখতে চাই একটা সমতল দর্পণে, তাহলে এই দর্পণটির সর্বনিম্ন মানে উচ্চতা কত হইতে হবে, বা সর্বনিম্ন দৈর্ঘ্য আসলে কত হইতে হবে, ঠিক আছে, কমপক্ষে কতটুকু হইতে হবে। সো এই জিনিসটা একটু থিওরিটিক্যাল, এইটা বরিশাল বোর্ড দেখো 22 সালে আসছে। সেটার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি একটা বস্তুর সম্পূর্ণ, এই যে ধরো একটা বস্তুর, এই বস্তুটার যদি সম্পূর্ণ বিম্ব যদি আমরা দেখতে চাই একটা দর্পণে, সেই ক্ষেত্রে আমাদের যে দর্পণটা, এই দর্পণটাকে হইতে হবে কমপক্ষে বস্তু দূরত্বের অর্ধেক, ঠিক আছে। এটা যদি আমাদের এল হয়, তাহলে এটা হওয়া লাগবে হচ্ছে L/2, এটা হচ্ছে অ্যাটলিস্ট L/2 হওয়া লাগবে। যদি আরো বড় হয় তাহলে আরো বেশি ভালো দেখতে পাবা, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট কত হওয়া লাগবে? L/2 হওয়া লাগবে। তাহলে ব্যক্তির উচ্চতা 168 সেন্টিমিটার, তাহলে দর্পণের যে উচ্চতা সেটা হওয়া লাগবে, 168 ভাগ হচ্ছে 2, অর্ধেক হওয়া লাগবে, ঠিক আছে, অ্যাটলিস্ট। তো সেক্ষেত্রে এটা হবে 8×4 84 সেন্টিমিটার হবে। তাহলে দর্পণটাকে কত হইতে হবে? অ্যাটলিস্ট 84 সেন্টিমিটার হইতে হবে। ওকে, এটা খুবই মানে সুন্দর একটা প্রবলেম আর কি। সো এটা একটু মাথায় রেখো যে আমাদের যে দর্পণ হইতে হবে সম্পূর্ণ বিম্ব দেখার জন্য, সেটা হচ্ছে টোটাল বস্তুটার দৈর্ঘ্যের অর্ধেক। ওকে, পরেরটা বলছে যে নিচের চিত্রের আলোকে কোনটি সঠিক। সো এখানে আমাদের অনেকগুলো সূত্র দেওয়া আছে, আমাকে বের করতে হবে আসলে কোন সূত্রটা আসলে সঠিক দেওয়া আছে। সো দেখো এই সূত্রটা আসলে কি সূত্র, এটা আল্লাহ ভালো জানে, এটা আসলে হবে না। এটা হচ্ছে দেখো F = R/2। সো আমাদের এটা আমরা কিন্তু জানি, এবং এটা কিন্তু আমাদের সঠিক আসলে, তাই না? আমরা জানি F = R/2, অর্থাৎ ফোকাস হবে আমাদের বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। M = 1/F, এই সূত্রটা তো ভুল। ওকে, আর এই যে 1/U প্লাস হইতো, তাই না? এটা যদি প্লাস হইতো তাহলে এটা কি ঠিক ছিল, বাট এখানে দিয়ে আছে কি মাইনাস, এই জন্য এই সূত্রটাও কি আসলে ভুল। আচ্ছা, পরটা বলছে সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। সমতল দর্পণে সবসময় তুমি অবাস্তব এবং সোজা বিম্ব তুমি পাবা। সমতল দর্পণে কখনো বাস্তব বা উল্টা এই ধরনের বিম্ব তুমি কখনো পাবা না, ঠিক আছে। সমতল দর্পণ যদি হয় সবসময় কি পাবো? অবাস্তব এবং সোজা। আচ্ছা, পরেরটা বলছে সাধারণ আয়নায় প্রতিবিম্ব ডান বাম অবিকৃত রাখতে হলে দুইটি আয়নাকে কত কোণে রাখতে হবে। তুমি একটা জিনিস খেয়াল করছো কি, আয়নাতে তোমার যেটাকে বাম মনে হয় সেটা আসলে ডান, যেটাকে ডান মনে হয় সেটাকে আসলে বাম হয়ে যায়, তাই না? আয়নাতে যদি দাঁড়াও তাইলে এটা তোমার বাম হাত, বাট তুমি যদি আয়নার পার্সপেক্টিভ থেকে চিন্তা করবা, কারণ আয়নার লোক তো তোমার এই পাশে দাঁড়ায় আছে, সোর জন্য বাম ডান কিন্তু কি হয়ে যাবে, তোমার থেকে একটু আলাদা হয়ে যাবে, ঠিক আছে, কারণ তুমি এভাবে তাকায় আছো, এখন আয়নায় যে থাকবে সে তো তোমার উল্টা দিকে তাকায় আছে, তো দুজনের জন্য বাম ডান আলাদা। সো এটাকে যদি আমি অবিকৃত রাখতে চাই তাহলে আমার দুইটা আয়না ইউজ করতে হয়, এবং সেক্ষেত্রে দুইটা আয়না যদি ইউজ করি তাহলে আমাদেরকে 90 ডিগ্রি কোণে এই দুইটা আয়নাকে কি করতে হবে? রাখতে হবে। দুইটা আয়নাকে যদি আমরা 90 ডিগ্রি কোণে রাখি তাহলে বাম এবং ডান এটাকে অবিকৃত অবস্থায় কি দেখা যাবে। অর্থাৎ মনে করো আমি এখানে একটা আয়না রাখলাম, ওকে, এই যে এইখানে একটা আয়না রাখলাম, আর এই যে এই বরাবর একটা আয়না রাখলাম, এটাকে 90 ডিগ্রি কোণে রাখলাম, তাই না? সো এইভাবে যদি রাখা হয় তাহলে তুমি যদি একটা বস্তুকে দেখতে চাও, ঠিক আছে, এখন বস্তুটার কি আলো তো দুই ভাবে প্রতিফলিত হবে, এই আয়নাতে হবে, এই আয়নাতে হবে, তখন তুমি এই বস্তুর একটা বিম্ব দেখতে পাবা যেখানে কি বাম এবং ডান কি থাকবে, তোমার সেম থাকবে আর কি, মানে অবিকৃত থাকবে আর কি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা বলছে যে এখানে আমাদের যে চিত্র আছে সেখান থেকে 13 এবং 14 নম্বর প্রশ্ন উত্তর দাও। হচ্ছে লক্ষ্যবস্তু থেকে বিম্বের দূরত্ব আসলে কত হবে। সো এটা আমাদের আসলে ক্যালকুলেশন করে বের করতে হবে। এখানে লক্ষ্যবস্তু থেকে বিম্বের দূরত্ব, সো আমাদের বস্তুর দূরত্ব দেওয়া আছে দেখো 1 সেন্টিমিটার দূরে। সো বস্তু দূরত্ব যেটা সেটাকে আমরা 1 সেন্টিমিটার বলতে পারি, এবং আমাদের ফোকাস দূরত্ব দরকার, ফোকাস দূরত্ব আসলে কত। সো আমাদের ফোকাস দূরত্ব দেয়া নাই, বাট আমাদের CF দেয়া আছে। সো CF এটাকে কি আমরা আসলে ফোকাস দূরত্ব বলতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ, বলতে পারি, কারণ আমরা জানি মেরু থেকে ফোকাসের দূরত্ব যত, ফোকাস থেকে বক্রতার কেন্দ্রের দূরত্ব তত। তাহলে এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটা কত? 2 সেন্টিমিটার, এবং এটাকে আমরা কি বলতে পারি? ফোকাস দূরত্ব বলতে পারি। তাহলে এই ফোকাস দূরত্ব আসলে কত? 2 সেন্টিমিটার। সো ফোকাস দূরত্ব যদি 2 সেন্টিমিটার হয় তাহলে তো আমরা সূত্র অ্যাপ্লাই করলে তোমার মানে ভি এর মান চলে আসার কথা। সূত্র কি? 1/u প্লাস 1/v ইকুয়াল হচ্ছে কত? 1/f। সো আমরা ভি এর মান বের করতে যাচ্ছি, সো 1/v ইকুয়াল হবে 1/f, f এর মান বসাই দেই 2 মাইনাস 1/u, u এর মান যদি বসাই দেই সেটা হচ্ছে 1, লসক হচ্ছে 2 হবে, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 2, ঠিক আছে। সো ঠিকঠাক। আচ্ছা, সো এটা হচ্ছে মাইনাস ভি এর মান দাঁড়াবে, তাহলে এটা কি 1/v এর মান, তাই না? সো ভি এর মান দাঁড়াবে কত? মাইনাস 1/2, ওকে, মাইনাস 1/2। আচ্ছা, ভুল বলছি আর কি, লাস্টে এসে ভুল বলছি, এটা কত? মাইনাস হাফ অলরেডি আছে, সো ভি এর মান দাঁড়াবে কত? -2। সো মাইনাসটা দেখো তাহলে 2 সেন্টিমিটার দূরে পাবা, বাট 2 সেন্টিমিটার দেখো মাইনাস আসছে, সে মাইনাসটা দ্বারা বুঝবো আসলে
মাইনাস যদি আসে, মাইনাসটা দ্বারা বুঝবো যে আমাদের এখান থেকে বাইরের দিকে, মানে এটা তো হচ্ছে আমাদের দর্পণ, এটা বলে কি সামনের দিক, ঠিক আছে, এটা কি দর্পণের সামনে, আর এটা হচ্ছে কি দর্পণের পিছনে, দর্পণের পিছনে। সো যদি মাইনাস আসে তাহলে বুঝবা যে দর্পণের পিছনে আসলে কি বিম্বটা গঠিত হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 সেন্টিমিটার দর্পণের পিছনে আমাদের এটা কি হবে, গঠিত হবে আর কি। ওকে, আচ্ছা, তার মানে এই যে বিম্বটা হবে এটা কি অবাস্তব এবং সোজা হবে, ঠিক আছে, অবাস্তব এবং কি হবে, সোজা হবে, ভি এর মান নেগেটিভ আসছে আর কি। আচ্ছা, তো পরেরটা বলছে বিম্বের ক্ষেত্রে আসলে কি হবে, তাই না? সো এই যে বিম্বের ক্ষেত্রে তাহলে আমরা আসলে কি কি জিনিস বুঝতে পারলাম, দেখো যে ভি এর মান আসছে নেগেটিভ। তো এই কথাটা একটু মাথায় রাখবা যে ভি এর মান যদি নেগেটিভ আসে, এখান থেকে বেশ কয়েকটা ডাটা আসলে আমরা এখান থেকে পাইতে পারি। ভি এর মান আসে কত, -2। সো ভি এর মান যদি নেগেটিভ আসে তাহলে বুঝবা এটা হবে অবাস্তব, এবং অবাস্তব হলে সেটা কি হয়, সোজা। সো এখানে যে বিম্বটা পাবো সেটা কি হবে, অবাস্তব ও সোজা। তাহলে আমাদের অবাস্তব এবং সোজা এটা সঠিক, বাস্তব এবং উল্টা এটা ভুল, এবং লক্ষ্যবস্তু থেকে বড়। এখন বড় নাকি ছোট এই জিনিসটা বুঝতে হলে তোমাকে আবার এম এর মান বের করতে হবে, ঠিক আছে, কিসের মান, এম এর মান। সো এম এর যদি মান বসায় তাহলে -v/u। সো ভি হচ্ছে কত, -2, আর ইউ কত ছিল, ইউ ছিল 1, এটা আলটিমেটলি কত, 2 পাচ্ছি। সো এটা 1 থেকে বড়, ঠিক আছে। সো আলটিমেটলি বিম্বটা পাবো বড়, তার মানে এটা ঠিক আছে। তার মানে অ্যান্সার হচ্ছে 1 আর 3। ওকে, অ্যান্সার হচ্ছে 1 আর 3। আচ্ছা, পরেরটা বলছে একটু উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব কত হবে। সো এই জিনিসগুলো ইজি, আমরা সি এর মান জানি 10 সেন্টিমিটার, বা এটাকে আমরা আর বলি, আসলে সি বলি না, এটাকে আমরা কি বলি, আর বলি। বক্রতার ব্যাসার্ধ, সো আমাদের ফোকাস হবে আর এর অর্ধেক, r/2, এবং সেটা হবে কত, 5 সেন্টিমিটার। ওকে, 5 সেন্টিমিটার। আর এখানে আরেকটা বিষয়, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মিস করে গেছি, সেটা হচ্ছে উত্তল দর্পণ কথা বলা হয়েছে। উত্তল দর্পণের জন্য এফ এর মান আছে নেগেটিভ, উত্তল দর্পণ এফ এর মান নেগেটিভ, আলটিমেটলি এফ এর মান দাঁড়াবে তাহলে কত, -5, ঠিক আছে, এটা দাঁড়াবে কত, -5। ওকে, উত্তল দর্পণ যদি হয় তাহলে এফ এর মান কি হবে, নেগেটিভ হবে। আচ্ছা, পরবর্তীটা বলছে যে উত্তল আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব কেমন হয়। ওকে, সো আমাদের উত্তল আয়না যদি হয় এরকম কাইন্ড অফ, এটাকে আমাদের একটা উত্তল আয়না, উত্তল আয়না যদি হয় তাহলে সবসময় দেখা যায় যে একটা আলোক রশ্মি এখানে আসে, এটা এইভাবে কি চলে যায়, ফোকাসে আসবে, ফোকাস দিয়ে চলে যাবে, এটা হচ্ছে ফোকাস। আরেকটা আলোক রশ্মি সেটা বক্রতার কেন্দ্রে আসে, এবং এ বরাবর কিসে চলে যায়। সো দেখা যায় যে তারা এরকম কোন একটা জায়গায় মিলিত হয়েছে। ওকে, সো এখানে একটা মিলিত হইলে এটা কি সবসময় হয় অবাস্তব, এবং সোজা, অবাস্তব, সোজা, এবং এটা হবে কি সবসময় খর্বিত। ওকে, উত্তল দর্পণের জন্য এই জিনিসটা কি সবসময় সত্য। সো আমাদের এটা প্রথমেই ভুল, বিবর্ধিত, এটা ভুল কথা, সোজা এবং পর্দায় ফেলা যায়। সো অবাস্তব বিম্ব পর্দায় ফেলা যাবে না, সো এটাও ভুল কথা। বাস্তব বিম্বকে পর্দায় ফেলা যায়, অবাস্তব বিম্বকে পর্দায় ফেলা যায় না, এটা অবাস্তব, এটা বাস্তবই না, তো পর্দায় তুমি ফেলবা কিভাবে। অ্যান্সার হচ্ছে কি শুধুমাত্র 2 নাম্বারটা। আচ্ছা, এটা বলছে দর্পণে মেরু হতে কত দূরে বিম্ব গঠিত হবে। সো আমাদের ম্যাথ টাইপের একটা প্রবলেম, এখানে আমাদের এফ এর মান দেয়া আছে 16 সেন্টিমিটার, আমাদের এখানে দর্পণ থেকে বস্তুর দূরত্ব দেয়া আছে 20 সেন্টিমিটার, আমাকে ভি এর মান বের করতে হবে। সো আমার 1/v হবে 1/f - 1/u, একটু শর্টকাটে করে ফেলছে আর কি। সো 1/16 - 1/20, লসাগু হবে কত, 80। সো এটা হবে কত, 5 - 7, সো ভি এর মান কত দাঁড়াবে, 80। ওকে, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ওকে, অ্যান্সার এ নাম্বারটা। আচ্ছা, পরবর্তী বলছে যে এবি দর্পণের দিকে 10 সেন্টিমিটার সরালে, এবি কে, আচ্ছা, সো এবি এটাকে যদি দর্পণের দিকে 10 সেন্টিমিটার সরাই, তো একটু ভালো মতো খেয়াল করো। আচ্ছা, আমরা এখানে চিত্রটা করে ফেলি, আগাই ফেলি। সো আপাতত এটা হচ্ছে 20 সেন্টিমিটার, আরো 10 সেন্টিমিটার যদি সরাই তাহলে এরকম কোথাও একটা চলে আসবে, তার মানে এখান থেকে এটা দূরত্ব হয়ে যাবে কত, 10 সেন্টিমিটার, রাইট। তার মানে এটা কি ফোকাসেরও মাঝখানে চলে আসছে, ফোকাস হচ্ছে 16 সেন্টিমিটার দূরে, ফোকাস হচ্ছে 16 সেন্টিমিটার দূরে, এটাকে আরো কাছে চলে আসছে, ফোকাসের মাঝখানে চলে আসছে। এরকম যদি কোনো পজিশন হয়, এটা আমি ক্লাসের মধ্যেও করাইছি, যারা লাইভ ক্লাসটা করছো সিকিউর, তার বলছিলাম যে
এটা একটু ভালো মতো মাথায় রাখতে, এখান থেকে তুমি সব এমসিকিউ গুলো সবই কমন পাবা। যে ফোকাস বক্রতার কেন্দ্র যদি বক্রতার কেন্দ্রের এ পাশে থাকে তাহলে বিম্ব হবে বাস্তব, না সরি ভুল বলছি, এটা হবে খর্বিত। আর বক্রতার কেন্দ্রের এ পাশে থাকলে এটা হবে কি বিবর্ধিত। এক্স্যাক্টলি বক্রতার কেন্দ্র থাকলে এটা হবে কি সমান। এটা একটা বিষয়, এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের সাথে এটা সম্পর্ক। আরেকটা হচ্ছে ফোকাসের যদি এ পাশে থাকে তাহলে সেটা হবে বাস্তব ও উল্টা, আর যদি এ পাশে থাকে তাহলে সেটা হবে অবাস্তব ও সোজা। সো আমাদের এখানে অ্যান্সার এবারে মিলাইনি, আমাদের এটা কি ফোকাসের মাঝখানে আছে, এই পাশে আছে। সো ফোকাসের যদি এই পাশে থাকে তাহলে সেটা হবে অবাস্তব সোজা এবং সেটা হবে বিবর্ধিত। তাহলে অবাস্তব বিম্ব গঠন করে, এটা সত্য কথা। তারপর হচ্ছে লক্ষ্যবস্তু দ্বিগুণ আকারে বিম্ব গঠিত হবে আর সোজা বিম্ব গঠিত হবে, এটাও সত্য কথা, ঠিক আছে। এখন আমাদের লক্ষ্যবস্তু দ্বিগুণ আকারে বিম্ব গঠিত হবে কিনা এইটা আসলে আমি মানে বের করার জন্য আমাকে আসলে ম্যাথটা করতে হবে, বুঝছো। এটা আসলে ম্যাথ না করলে হবে না, এখানে আমাকে ভি এর মান বের করতে হবে। সো চলো আমরা আবার ভি এর মানটা বের করে ফেলি। সো 1/v দাঁড়াবে 1/f মাইনাস 1/u। সো 1/v এর মান, f এর মান হচ্ছে কত 16 মাইনাস 1/, এখন ইউ এর মান কত 10। তাহলে এটা লসাগু দাঁড়াবে কত 160। আমরা 160 লিখতে পারি বা 80 হইলেও হইতো আর কি, যাও। সো এটা হবে 10 মাইনাস, ঠিক আছে 10 মাইনাস কত 16, তাহলে 6/, সো এটা মাইনাস, সো এটা হচ্ছে আমার কত দাঁড়াবে তাহলে মাইনাস 6/160। তাহলে ভি এর মান দাঁড়াবে হচ্ছে মাইনাস 160/6। সো কাটাকাটি করলেও এটা আসলে মানে এম এর মান যখন আমি বের করব, ঠিক আছে, এম এর মান আসলে ডাবল আসা পসিবল না মনে হচ্ছে আর কি। সো এম এর মান হবে কত v/u, সো মাইনাস v/u। সো মাইনাস ভি এর মান কত মাইনাস 160/6/u, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 10। সো মাইনাস মাইনাসে যদি কাটা চলে যায় এটা 160/60। সো এটা নট ইজিক্যাল টু 2, তাহলে কি ডাবল হবে না, ঠিক আছে। লক্ষ্যবস্তু দ্বিগুণ আকারে বিম্ব গঠিত হবে, এটা ভুল কথা আসলে, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 3, অ্যান্সার হচ্ছে 1 আর 3, ঠিক আছে। 2 নম্বরটা ভুল। হ্যাঁ, এটা কি ডাবল হবে না, বড় হবে, এটা সত্য কথা, বাট এটা যে দ্বিগুণ, এখানে বলছে দ্বিগুণ, দ্বিগুণ হবে না আসলে, ঠিক আছে, বিবর্ধিত হবে বাট দ্বিগুণ হবে না। আচ্ছা, পরেরটা বলছে যে অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব। তো অবতল দর্পণে যখন আমরা অবাস্তব বিম্ব পাইতে চাই তাহলে আমি কোথায় রাখতে হবে বলতো, ফোকাসের এই পাশে রাখতে হবে না। সো কোথায় রাখতে হবে, আমাদেরকে মেরু এবং ফোকাসের মাঝখানে রাখতে হবে, ঠিক আছে। এই যে এই চিত্রটা যদি ভালো মতো মাথায় রাখতে পারো, এই এতটুকু অংশ, তাহলে কি এগুলো কিন্তু অ্যান্সার করতে পারবা এমসিকিউতে যদি আসে, ঠিক আছে। যে অবাস্তব বিম্ব, তাহলে এই যেটা হচ্ছে কি আমাদের মেরু, এটা কি ফোকাস, তাহলে মেরু এবং ফোকাসের কি মাঝখানে রাখতে হবে। আচ্ছা, পরেরটা বলছে যে নিম্নের কোন বিন্দুতে স্থাপন করলে বাস্তব এবং অবাস্তব উভয় প্রকার বিম্ব পাওয়া যাবে। এই যে বাস্তব এবং অবাস্তব, শুধুমাত্র একটা বিন্দুতে এই জিনিসটা পসিবল, সেটা হচ্ছে ফোকাস বিন্দুতে, ঠিক আছে। ফোকাস বিন্দুর আমি যেটা বলছিলাম যে ফোকাস বিন্দুর যদি তোমার বামে থাকে তাহলে সেটা হবে বাস্তব এবং উল্টা, যদি ডানে থাকে তাহলে সেটা হবে অবাস্তব এবং সোজা। বাট এক্স্যাক্টলি যদি ফোকাস বিন্দুতে থাকে তাহলে এটা আসলে বিম্বই গঠিত হয় না, বা যদি বিম্ব গঠিত হয় তুমি আসলে বলতে পারবে না এটা আসলে কি হবে, ঠিক আছে। এটা কি বাস্তব বা অবাস্তব দুইটাই আসলে হইতে পারে। আবার কেউ যদি বলে যে বিম্ব গঠিত হয় না কোন বিন্দুতে, তাও এটাই অ্যান্সার যে ফোকাস বিন্দু, ঠিক আছে। বা কেউ যদি বলে যে অসীমে বিম্ব গঠিত হয় কোন বিন্দুতে রাখলে, ফোকাসে। আচ্ছা, ওকে, এটা করছি, এটা হচ্ছে তাহলে এটা ফোকাসে হবে, তাই তো। এটা আমাদের অ্যান্সার হচ্ছে, এটা কি, আচ্ছা এখানে হচ্ছে এইটা সম্ভবত বক্রতার কেন্দ্র ও সি ফোকাস দূরত্ব। আচ্ছা, ও সি ফোকাস দূরত্ব, তাই না, এইটাকে আসলে ফোকাস বোঝানো হয়েছে, বুঝছো। আর ও বি বক্রতার কেন্দ্র, তাহলে এইটা হচ্ছে আমাদের আসলে বক্রতার কেন্দ্র সি, বুঝছো। এটা হচ্ছে আমাদের আর, এটা আর কি এখানে বলা হয়েছে ও সি ফোকাস দূরত্ব, সেটা যদি ফোকাস দূরত্ব হয় তাহলে এটা কি ফোকাস, তবে সি বিন্দুতে রাখতে হবে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আচ্ছা, উত্তল দর্পণের জন্য কোনটি সত্য, উত্তল দর্পণে সবসময় খর্বিত বিম্ব গঠিত হয়, তাই না। এটা সম্ভবত বলছে একবার, কোথায় জানি বললাম, এই যে এখানে, উত্তল দর্পণে সবসময় খর্বিত বিম্ব গঠিত হবে। সো খর্বিত যদি হয় তাহলে বিবর্ধনের মান সবসময় কি হবে, 1 থেকে কম হবে। সো আমাদের উত্তল দর্পণে সবসময় বিবর্ধনের মান কি হয়, 1 থেকে কম হয়, কারণ উত্তল দর্পণে সবসময় কি হবে, আমাদের খর্বিত বিম্ব গঠিত হবে।
খর্বিত, আর খর্বিত যদি হয় তাহলে সেখানে কি একের থেকে কম হবে। ওকে, পরটা বলছে টর্চ লাইটে ব্যবহৃত বাল্বটি অবতল আয়নায় কোথায় বসানো থাকে। ওকে, সো টর্চ লাইটে আমরা যে আয়নাটা ব্যবহার করি সেটা আসলে কোথায় বসানো থাকে, এটা আসলে ফোকাস দূরত্বে বসানো থাকে, কারণ এটার জন্য সব থেকে বেশি দূরে কি আলো যাইতে পারে আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। আমাদের 8 নম্বর চ্যাপ্টার আলোর প্রতিফলন মোটামুটি এই পর্যন্ত আর কি। এগুলো ঠিক মতো পড়ে যাও, এখানে যেসব কনসেপ্টগুলো পড়ানো হয়েছে এর মধ্যে থেকে ইনশাল্লাহ চলে আসবে, ঠিক আছে, আশা করা যায় আর কি। ওকে, সো আমরা হচ্ছে স্থির তড়িৎ শুরু করছি। এখানে বলছে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্য ধর্মকে কি বলে, আধান বলে, তাই না? এটা আমাদের জাস্ট আধানের সংজ্ঞা থেকে আমরা জানি যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণা কোনগুলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে, এবং তাদের যে ধর্ম, বৈশিষ্ট্যমূলক ধর্ম, সেটাই কি আমাদের আসলে আধান। ওকে, এটাই কি আমাদের 1 নম্বর অ্যান্সার। আচ্ছা, 2 নম্বরটা বলছে যে কার্পেটের ওপর শিশু হামাগাড়ি দেওয়ার সময়, আচ্ছা একটা কার্পেটের উপর একটা শিশু হামাগাড়ি দিচ্ছে, সো এই সময় আসলে কি হয় যে কার্পেটে ঘষে ঘষে যাওয়ার সময় তার শরীরে একই জাতীয় চার্জ জমা হয়, মাথার চুলগুলো খাড়া হয়ে যায়, আর মাথার চুলগুলো একে অপরকে আকর্ষণ করে। সো দেখো এই জিনিসটা আসলে পসিবল না, কারণ মাথার যে চুল, ঠিক আছে, মাথার চুলগুলো আসলে সমজাতীয় বা একই জাতীয় চার্জে চার্জিত হয়ে যায়, এর ফলে তারা পরস্পরকে বিকর্ষণ করে, এবং এর ফলে দেখা যায় কি তারা খাড়া হয়ে যাচ্ছে, এবং কি তারা শরীরটা কি হয় আসলে একই চার্জে কি হয়ে যায়, চার্জিত হয়ে যায়। অর্থাৎ সে যখন হামাগুড়ি দিচ্ছে, এটা ধরো আমাদের কার্পেট, আর এটা ধরো আমাদের শিশুটা, ঠিক আছে, সো কার্পেট একটা চার্জে চার্জিত হবে, শিশুকে আরেকটা চার্জে চার্জিত হবে। সো একটাকে বলে তড়িৎ আবেশ, আর একটা হচ্ছে আহিতকরণ, তাই না? একটা আবেশীকরণ, একটা আহিতকরণ আর কি। সো এটা আহিতকরণ যদি হয় তখন এটা একটা চার্জে চার্জিত হবে, এটাকে আরেকটা চার্জে চার্জিত হবে, বাট শিশুটা যে চার্জে চার্জিত হবে তার পুরো শরীরটা একই জাতীয় চার্জে কি আসলে থাকবে। এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 2 নাম্বারটা, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি আমাদের 1 এবং 2 নাম্বারটা। আচ্ছা, তা হচ্ছে ফ্লানেল কাপড়ের সাথে ইবোনাইট দণ্ড ঘষলে আসলে কি হবে। সো দেখো এখানেও আমাদের একটা ট্রিক্স আছে, যে আমরা জানি যে যখন দুইটা বস্তুকে নিয়ে ঘষা হবে, যা তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা ঋণাত্মক চার্জে চার্জিত হবে, আর যা তড়িৎ ঋণাত্মকতা কম সেটাকে ধনাত্মক চার্জে চার্জিত হবে। সো আমাদের এইখানে একটা হবে পজিটিভ, একটা হয়ে যাবে কি আমাদের নেগেটিভ, তাই না? তাহলে এখানে বলছে উভয় ঋণাত্মক আধান আহিত হবে, এই জিনিসটা তো ভুল কথা, দুইটা তো একই আধানে আহিত হওয়া পসিবলই না, তারা দুইটা ভিন্ন ভিন্ন আধানে আহিত হবে, তাই না? তো ফানেল কাপড় কি হবে, ধনাত্মক, আর ইবোনাইট কি হবে আমাদের ঋণাত্মক আধানে কি আহিত হবে। এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে কত, 2 নাম্বারটা, সরি মানে 2 এবং 3, এটাকে আমাদের সঠিক উত্তর, কারণ এক তো হচ্ছে না, তুমি যদি এটা পুরোপুরি নাও জানো তাও কিন্তু এটাকে অ্যান্সার করা উচিত আর কি, তাই না, পারা উচিত। আচ্ছা, তো বজ্রপাতের সময় আসলে কি হয়, বজ্রপাতের সময় দেখা যায় বিশাল পরিমাণে চার্জ পৃথিবীতে নেমে আসে, এটা সত্য কথা। আসলে বাতাসের ভিতর দিয়ে যাওয়ার সময় তাকে আয়নিত করে, এটা সত্য কথা, যেহেতু এখানে চার্জ যেমন অনেক বেশি, এটাকে আয়নিত করতে পারে, এবং এখানে তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পায়, ঠিক আছে, এটা আসলে তিনটাই কি সঠিক, 1 2 3 তিনটাই সঠিক। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে যে ইলেকট্রোস্কোপের সাহায্যে কি করা যায়। ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র, এটা সাহায্যে তুমি আধানের অস্তিত্ব মানে চিন্তা করতে পারবা, বা হিসাব করতে পারবা, বা বের করতে পারবা যেখানে আসলে আধান আছে কিনা, এবং সে আধান দুইটা একই জাতীয় নাকি বিপরীত ধর্মী, এটা তুমি বের করতে পারবা। অর্থাৎ আধানের প্রকৃতি আর আধানের অস্তিত্ব, ঠিক আছে, বাট কি পরিমাণ আধান আছে এটা আসলে তুমি কি বের করতে পারবা না। সো আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 3 নাম্বারটা। ওকে, অ্যান্সার হচ্ছে 1 এবং 3 নাম্বারটা। ওকে, আধানের আমরা অস্তিত্ব বের করতে পারি, আধানের আমরা প্রকৃতি বের করতে পারি। আচ্ছা, শূন্য স্থানে কুলম্বের ধ্রুবকের মান কত। আমরা জানি যে শূন্য স্থানে কুলম্বের ধ্রুবকের মান হচ্ছে 9 × 10⁹। সো আমাদের দেখো সবগুলো মান কিন্তু সেম আছে, তাহলে আমাদের সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে এককে, ঠিক আছে। সো আমরা জানি যে F = হচ্ছে C Q1 Q2 / R²। সো এখান থেকে C এর একক যদি আমরা বের করি তাহলে C = হবে কত, F R² / Q1 Q2। তাহলে বলের একক হচ্ছে নিউটন, আর মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, এর উপর স্কয়ার, আর নিচে হচ্ছে কুলম্ব চার্জ, তাহলে কুলম্ব * কুলম্ব, তাহলে এটা হবে নিউটন মিটার স্কয়ার, আর কুলম্ব স্কয়ার মানে কত, কুলম্ব ইনভার্স 2। সো আমাদের অ্যান্সার হচ্ছে নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আচ্ছা, অ্যান্সার হচ্ছে কত আমাদের এ নাম্বারটা। আচ্ছা, এরপরেরটা বলছে যে হচ্ছে 4 কুলম্ব এবং 6 কুলম্ব পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে, চার্জ দুটি তড়িৎ পরিবাহী তার দ্বারা যুক্ত করে পুনরায় তাদেরকে সরিয়ে রাখা হয়েছে, তাহলে বর্তমানে এদের ক্রিয়াশীল বলের মান আসলে কত হবে। সো প্রথমে দেখো একটা 4 কুলম্ব চার্জ ছিল, আর একটা হচ্ছে তোমার 6 কুলম্ব চার্জ ছিল। সো 4 কুলম্ব এবং 6 কুলম্ব চার্জ ছিল। সো তাদেরকে যখন আমরা একটা তড়িৎবাহী তার দ্বারা যুক্ত করে দিব, তাহলে আমাদের চার্জ বেশি থেকে কি কমের দিকে চলে আসবে। নরমালি বিভবের উপর আমরা এটা নির্ভর করে যে বিভব কোথায় বেশি কোথায় কম, বাট এখানে আমাদের ধরে নিব যে আমাদের যে
মানে যেখানে চার্জটা আছে সেটা হচ্ছে বিন্দু চার্জ, বুঝছো? যখন একটা গোলক থাকবে তখন তোমাকে আবার এখানে ধারক চিন্তা করতে হবে, বিভব চিন্তা করতে হবে। বাট যদি বিন্দু চার্জ হয় তাহলে যেখানে চার্জ বেশি থাকবে সেখান থেকে কি চার্জ কোন দিকে চলে যাবে? কমের দিকে চলে যাবে। সো কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না দুইটা সমান হবে। তো দুইটা সমান হওয়ার পরে আসলে কি হবে? দুইটা সমান হওয়ার পরে দেখা যাবে যে এইটাও 5 হয়ে যাচ্ছে, এটাও কি হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে। কারণ তাদের টোটাল চার্জ হচ্ছে 10, তাহলে তার অর্ধেক হচ্ছে কত? 5। সো দুইটা হবে 5 5, এবং তাদের মধ্যখানে দূরত্ব হচ্ছে কত? 0.1 মিটার, তাই তো? 10 সেন্টিমিটার 0.1 মিটার। সো আমরা বলের মান কি বের করতে পারি? বলের মান হচ্ছে 9 × 10⁻9। চার্জ দুইটা গুণফল, তাহলে 5 × 5, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বর্গ 0.1 হোল স্কয়ার। সো এটা হবে 5 5 কত? 25। সো আমরা এটা ক্যালকুলেশন করলে আসলে বের করে ফেলতে পারবো। আচ্ছা, সো আমরা ক্যালকুলেটর ইউজ করি। 9 × 10⁻9 × 25 ডিভাইডেড বাই 0.1 স্কয়ার। সো 2.25 × 10⁻13, এটা হবে 2.25 × 10⁻13 বলের একক নিউটন। ওকে, আমাদের অ্যান্সার 2.25 × 10⁻। আচ্ছা, আমাদের সম্ভবত এখানে অপশনগুলো একটু ভুল আছে, আমরা এটাকে 13 বানাই ফেলি। 13 বানাই ফেলে এরপর আমরা এটা অ্যান্সার দাগাই দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের পরের এমসিকিউটা, পরেরটা বলছে যে কিউ আধানে তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে স্মল কিউ আধানে একটি বস্তুকে যদি রাখা হয় তাহলে তড়িৎ বলের মান কখন বৃদ্ধি পাবে? সো একটা আমাদের কিউ আধানের একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একটা স্মল কিউ আধানের চার্জকে নিয়ে এসে রাখলাম। সো আমাদের এরপরে যে একটা বল প্রয়োগ করবে, এই বলের মান কখন কখন আসলে বৃদ্ধি পাবে? এখানে থেকে বল প্রয়োগ করবে, তাই না? সেই বলের মানটা কখন বৃদ্ধি পাবে এরকম কিছু বলা হয়েছে। সো আমরা যদি এখানকার ক্যাপিটাল কিউ এর মান যদি বাড়াই তাহলে বলটা বৃদ্ধি পাবে, কারণ এখানে যে বলটা হবে সে বলের সূত্র কি হবে? সি ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ইন্টু কি তাদের মধ্যবর্তী দূরত্ব আর এর পুরো স্কয়ার। সো আমাদের ক্যাপিটাল কিউ এর মান যদি কমে তাহলে এটা হবে না, যদি ক্যাপিটাল কিউ এর মান যদি বাড়ে তাহলে বলের মান বাড়বে, স্মল কিউ এর মান যদি বাড়ে তাও কি বলের মান বাড়বে, এটা সত্য কথা। তড়িৎ তীব্রতা কমালে বল কমে যায়, আধানদের মধ্যবর্তী দূরত্ব বাড়ালে বল কি কমে যায়। সো আমাদের অ্যান্সার হচ্ছে শুধুমাত্র কি বি নাম্বারটা। আচ্ছা, তারপর বলছে যে যদি তাদের মধ্যবর্তী দূরত্ব, দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব 1.5 গুণ করা হয় তাহলে বলের মান কত পরিবর্তন হবে? সো দেখো এক্ষেত্রে আমরা সূত্র এটা ইউজ করবো যে সি ইজ ইকুয়াল টু হতে এফ ইজ ইকুয়াল টু সি কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কয়ার, তাই তো? তো এখানে কিন্তু আমি চার্জের মান কোনো চেঞ্জ করি নাই, চেঞ্জ করেছে শুধুমাত্র কিসের মান বলো তো? দূরত্বের মান চেঞ্জ করছি। কত করছে? 1.5 গুণ বাড়াই দিছে। সো তো আমাদেরকে একটা ট্রিক শিখে নাও, এটা এভাবে ইউজ করবো আর কি। এর পরবর্তী থেকে তোমরা এভাবে এটা লিখবা, ঠিক আছে? যে এফ প্রাইম ইজ ইকুয়াল টু এফ লিখবা। ওকে, এফ প্রাইম ইজ ইকুয়াল টু কি লিখবা? এফ লিখবা। এটা মুখস্থ। কেন লিখবা এটা তোমার বোঝার দরকার নেই, মনে করবা যে ভাইয়া বলছে তাই লিখবো, ঠিক আছে? এফ প্রাইম ইজ ইকুয়াল টু এফ লিখবা। এরপরে দেখো সি এর মান তো ধ্রুবক, এটা মান কখনো চেঞ্জ হবে না। এখানে চার্জের মান আমি চেঞ্জ করি নাই, তো চার্জের মান যেহেতু চেঞ্জ করি নাই তাহলে তাদের জায়গায় কি লিখে দেবো? 1 লিখে দিব। কোনো কিছু যদি চেঞ্জ না হয় তাহলে সেটা কি লিখে দেবো? 1 লিখে দিব। দূরত্ব কয় গুণ করছে? 1.5 গুণ করছে। সো দূরত্ব জায়গায় কত লিখে দিব? 1.5 লিখে দিব। তার উপরে কি আছে? একটা স্কয়ার আছে, এই যে আর এর জায়গায় 1.5 লিখলাম কি, তারপরে স্কয়ার। তার আলটিমেটলি তুমি এটা কত পাচ্ছ? 1। এটা কত? 1.5 এর যদি স্কয়ার দাও, 1.5 মানে কত? 3/2 না? 3/2, 3.2 এর উপরে স্কয়ার দাও, এটা কত হবে? 9/4 হবে। সো এটা হবে কত? 9/4। আলটিমেটলি 4 উপরে গুণ হয়ে গেলে এটা কত? 4f/9 বা 4f/9, বুঝছো? তাহলে বল আসলে কত গুণ হয়ে যাবে? বা আচ্ছা, এটা আসলে দরকারই ছিল না। বল আসলে হয়ে যাবে এই যে এফ হয়ে যাবে কত গুণ? আসলে 1/9/4 মানে কত? 2.25, ঠিক আছে? তাহলে পূর্বের কত গুণ হয়ে যাবে বলো তো? 1/2.25 গুণ হয়ে যাবে। এটাই কি আমাদের অ্যান্সার? বুঝতে পারছো কি ব্যাপারটা? এখন যে বলটা হবে সেটা যে পূর্বের বলে কত? 1/2.25 গুণ, এই যে সেটাই আমাদের অ্যান্সার। তো কেমনে করলাম? তো এখানে যদি চার্জের মানও চেঞ্জ করে তাও কিন্তু কি এভাবে কিন্তু অনেক ইজিলি করে ফেলতে পারবা। আচ্ছা, তারপর 10 কুলম্ব এবং -10 কুলম্ব আধান ধারণকারী দুটি গোলক যে বলে পরস্পরকে আকর্ষণ করবে সেটাকে আমরা কি বলতে পারি? সো দুইটা গোলক বা দুইটা চার্জ পরস্পরকে যদি আকর্ষণ করে এটা কি হবে? তড়িৎ বল, ঠিক আছে? সো আমাদের অ্যান্সার হচ্ছে তড়িৎ বল বা তড়িৎ চুম্বক বলকে আমরা বলতে পারি আসলে, ঠিক আছে? মানে চারটা মৌলিক বলের মধ্যে যদি হিসাব করি, চারটা মৌলিক বল কি? সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বকীয় বল, আর একটা হচ্ছে মহাকর্ষ বল। সো এটা কোন বলের আন্ডারে পড়বে? তড়িৎ চুম্বকীয় বলের আন্ডারে পড়বে। সো আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, যেহেতু তড়িৎ বল আমাদের অপশনে নেই। এফ এর মান, এখানে এফ এর মান আমাকে বের করতে বলছে। সো একটা 10 একটা 20, তাদের মাঝখানে দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। এগুলো কিন্তু সহজ, তাই তো? আমরা জানি যে এফ ইজিক্যালটা হচ্ছে সি, এফ ইজিক্যালটা হচ্ছে সি, সি মানে হচ্ছে 9 × 10⁻9। তো আমরা সরাসরি লিখে দিই 9 × 10⁻9
চার্জের গুণফল, তাহলে একটা হচ্ছে 10 একটা হচ্ছে 20, তাদের মধ্যবর্তী দূরত্ব স্কয়ার, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.5 এর উপরে স্কয়ার। সো ক্যালকুলেটর মান বের করলে কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, এটা আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, তারপর হচ্ছে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে একটা ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে আমরা কি বলি, তড়িৎ বিভব বলি, ঠিক আছে। একটা অসীম থেকে কোনো একটা আধানকে তোমার একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটাকে আমরা বলি তড়িৎ বিভব। বিভবের সাথে কি কাজের সম্পর্ক। আচ্ছা, তারপর 50 কুলম্বের একটা আধান থেকে 60 সেন্টিমিটার দূরে ইলেকট্রিক, মানে কোনো বিন্দুতে ইলেকট্রিক বিভব ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড মানে ই এর মান আর কি, মানে তীব্রতা, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড বা ই এর মান কত হবে আসলে, সো সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার, সি ইন্টু কিউ বাই আর স্কোয়ার, সো এটা কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা হচ্ছে 50, আর 60 সেন্টিমিটার মানে কত 0.6 স্কোয়ার, ঠিক আছে। এগুলো তোমরা ক্যান্সার বের করে ফেলতে পারবা, হ্যাঁ, এগুলো আমি করছি না। তড়িৎ তীব্রতার একক কি, সো ই ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা এফ বাই কিউ লিখতে পারি, এটাকে তড়িৎ তীব্রতা বা তড়িৎ পাবলো যাই বলো, এটা হচ্ছে নিউটন পার কুলম্ব, তাই তো, এন সি ইনভার্স 1। সো এখানে দুইটাই বড় হাতের, হ্যাঁ, দুইটাই বড় হাতের আর কি, এন সি ইনভার্স 1, যেহেতু দুইটা বিজ্ঞানী, নিউটন এবং কুলম্ব দুইটা বিজ্ঞানী, সো দুইটা বড় হাতের। আচ্ছা, 1 নিউটন পার কুলম্ব তড়িৎ তীব্রতার কোনো বিন্দুতে 10 কুলম্ব চার্জ স্থাপন করলে বল কত হবে। সো আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ, সো এফ ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে, এফ ইজ ইকুয়াল টু দাঁড়াবে কিউ ই। সো কত চার্জ স্থাপন করছে 10 কুলম্ব, কত তড়িৎ প্রাবল্যের মধ্যে বা ফিল্ডের মধ্যে, 1 এর মধ্যে, আলটিমেটলি এটা কত হবে 10, বলের একক নিউটন। সো আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। আচ্ছা, তবে কোন তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 15 কুলম্ব এর একটি আহিত বস্তু স্থাপন করলো, ওই বিন্দুতে তীব্রতার মান হয় 20, তাহলে কত বল প্রয়োগ করা হচ্ছে। আচ্ছা, 15 কুলম্ব এর একটি আহিত বস্তু স্থাপন করলে তীব্রতার মান হচ্ছে 20, তার মানে একটা তড়িৎ তীব্রতা আছে, সেখানে হচ্ছে 20 নিউটন পার কুলম্ব, এখানে একটা চার্জকে স্থাপন করছি, সে চার্জের মান হচ্ছে 15 কুলম্ব। সো আমাদের এখানে কি পরিমাণ বল প্রয়োগ করবে, ঠিক আছে, সো বলের মান আমাকে বের করতে বলছে, মানে একদম আগের ম্যাথের মতোই, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। সো এফ ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, কিউ ই। সো কিউ এর মান হচ্ছে 15, ই এর মান হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে কত 300, বলে রাখো নিউটন। ওকে, আচ্ছা, পরেরটা বলছে যে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে 10 কুলম্ব আধানের একটি বস্তুকে স্থাপন করলে 10 নিউটন পার কুলম্ব তড়িৎ তীব্রতা। আচ্ছা, এটা সেম না, একদম সেম ম্যাথ, ডাবল আসছে কেন আসলে জানি না, এই ফিজিক্যালি কিউ ই দিয়ে করলে হয়ে যাবে, ঠিক আছে, 10 গুণিত 10 100 নিউটন। আচ্ছা, তারপর হচ্ছে 30, আচ্ছা এটাও সেম ম্যাথ, এটাও হবে 300, মানে একদম সেম টাইপের ম্যাথ আর কি। আচ্ছা, 5 কুলম্বের আধান থেকে 0.5 মিটার দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতা কত হবে। সো ই ইজ ইকুয়াল টু কত হবে, একটা চার্জ থেকে যদি একটা দূরত্ব দিয়ে দেয় কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে, কিউ বাই আর স্কোয়ার। সো এটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ হচ্ছে কত 5, আর এর মান কত 0.5 স্কোয়ার, তারপরে 1/2 আসলে, ঠিক আছে। সো এটা হচ্ছে 1/2 যদি হয়, তারপর স্কোয়ার 4 4 5 20, এটা হচ্ছে 9 দুগুণ কত 18, 180 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে, তারপরে এটা 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এরকম আসার কথা যদি ভুল না করি, ঠিক আছে, আনসার হচ্ছে ডি নাম্বারটা হবে। আচ্ছা, তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 15 কুলম্ব চার্জ স্থাপন করলে তা 150 নিউটন বল অনুভব করে, উক্ত বিন্দুতে যদি 5 কুলম্ব চার্জ স্থাপন করা হয় তাহলে কত বল অনুভব করবে। এটা একটা ভালো প্রশ্ন আর কি। সো একটা তড়িৎ ক্ষেত্র আছে, এটা ধরো একটা তড়িৎ ক্ষেত্র, সে তড়িৎ ক্ষেত্রে আমি একটা চার্জ নিয়ে এসে রাখছি, সে চার্জের মান হচ্ছে ধরো প্রথমে 15 কুলম্ব, তো সেটা যে বল অনুভব করে সেটা হচ্ছে 105 নিউটন। এখন আমি যদি এখানে আরেকটা চার্জ নিয়ে এসে রাখি, যে চার্জটা হচ্ছে আমাদের 5 কুলম্ব, তাহলে সেটা কত বল অনুভব করবে, আমরা আসলে এটাকে জানতে চাইছি। তো আমরা যেটা করব, আমাদের প্রথম ডাটাকে কাজে লাগিয়ে আমরা ই বের করব, এবং ই থেকে আমরা পরবর্তীতে এফ কি বের করতে পারবো। সো আমরা জানি ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, তাহলে এখানে বল অনুভব করছিল হচ্ছে 105, এবং আমাদের এখানে চার্জের মান হচ্ছে কত 15, সো এটা হচ্ছে ই এর মান। এখন আমরা এখানে এফ এর মান বের করতে পারি। সো এফ ইজ ইকুয়াল কত হবে কিউ ই, ঠিক আছে, কিউ ই এটা হচ্ছে 11। সো এখানে চার্জ হচ্ছে কত 5 কুলম্ব, এবং ই এর মান হচ্ছে কত আমাদের 105/15। সো এটার সাথে এটা কাটলে তুমি কত পাবা 3 পাবা, তাহলে এটা হচ্ছে তোমার কত হয় 35, ঠিক আছে, 35 নিউটন। তাহলে অ্যানসার হচ্ছে কত সি নাম্বারটা। আচ্ছা, পৃথিবীর বিভব কত, পৃথিবীর বিভব হচ্ছে 0, ঠিক আছে, পৃথিবীর বিভবকে কত ধরা হয় 0 ধরা হয়। শুধুমাত্র তাই না, তোমার যে কোনো কিছুর সাথে তুমি যখন পৃথিবীকে কানেক্ট করে দিবা,
পৃথিবী কানেক্ট করে দিবা, তখন কি তার বিভব হয়ে যাবে কত? 0। ঠিক আছে, ধরো আমাদের চলতরিতে আমরা এরকম ম্যাথ করবো, যে এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি ধরো বিভব হচ্ছে 20 ভোল্ট। ঠিক আছে, ব্যাটারি বিভব ধরো 20 ভোল্ট, এভাবে একটা রোধ আছে। সো আমি ধরো এখানে এই মাথাকে কি করে দিয়েছি, ভূ কানেক্ট করে দিয়েছি, মানে ভূ সংযোগ দিয়ে দিছি। তা আমার যদি বলে যে এই বিন্দুর বিভবের মান কত আর এই বিন্দুর বিভবের মান কত, সো দেখো এই বিন্দুটা কি আমাদের ভূমির সাথে কানেক্ট না, তাহলে এটা কত? 0 ভোল্ট। আর এটা যদি 20 ভোল্ট, 20 ভোল্ট মানে কি এটা বিভব পার্থক্য না, তো এই যে বড় দাগ এবং ছোট দাগের মধ্যে বিভব পার্থক্য কত? 20। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা অবশ্যই কত হবে? 20 ভোল্ট হবে। ঠিক আছে, এভাবে আমরা বের করবো আর কি, সামনে এটা আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা, সো এটা অ্যান্সার হচ্ছে 0। ওকে, পরবর্তীতে আমাদের প্রশ্ন বলছে যে কোনটির দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের দিক ব্যাখ্যা করার জন্য কি আমরা তড়িৎ বলরেখা ইউজ করি। ওকে, আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন করতে হলে পটেনশিয়াল কি করতে হবে? পটেনশিয়াল মানে হচ্ছে বিভব, তাই না? পটেনশিয়াল মানে কি আমাদের বিভব। সো আমরা জানি এর সাথে ভি এর সম্পর্ক জানি না, যে ই ইকুয়াল টু হচ্ছে ডেল ভি বাই আর বা ডি। সো একটা পরিবর্তন করতে চাইলে আরেকটা কি করতে হবে? পরিবর্তন করতে হবে আসলে। ওকে, আচ্ছা, এখানে তো বৃদ্ধি এরকম কিছু বলা নেই, সো জাস্ট কি হবে? পরিবর্তন জন্য পরিবর্তন। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। আচ্ছা, যদি কাজ বলে তাহলে সেটা তড়িৎ বিভব হবে, এটা আমরা আগেও সলভ করছি। আচ্ছা, তবে এ এবং বি দুটি পরিবাহকের বিভব যথাক্রমে 500 এবং 300 ভোল্ট। বি থেকে যদি 2 কিলোমিটার আধানকে যদি এতে নিয়ে আসে, কৃতকাজ কত হবে? আচ্ছা, যখন আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আমরা নিয়ে আসবো, তাহলে কৃতকাজের যে সূত্রটা হবে, নর্মালি তুমি এই সূত্রটা শিখছো হয়তো বা, যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। আই হোপ এই সূত্রটা তোমরা সবাই জানো। সো এখান থেকে আমরা ডাব্লিউ বের করতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? কিউ ভি। বাট মাথায় রাখবা এই সূত্রটা আমরা ইউজ করবো যদি এটা অসীমে হয় তখন, যদি অসীমে হয় তখন। বাট যখন দুইটাই সসীম, অর্থাৎ দুইটার যখন তোমার বিভব পার্থক্য জানা আছে, দুইটারই বিভব পার্থক্য জানা আছে, তখন তুমি ইউজ করবা ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি শেষ মাইনাস ভি আদি, অর্থাৎ শেষ বিন্দু মাইনাস কি আদি বিন্দু। ঠিক আছে, বা ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে কত কুলম্ব নিয়ে আসকে? 2 কুলম্বকে নিয়ে আসছি। কোথা থেকে কোথায়? ঠিক আছে, বি থেকে সিতে, বি থেকে এতে। তাহলে এটা হচ্ছে কি আমার শেষ, এটা হচ্ছে শেষ, এটা কি আমাদের আদি। ওকে, তাহলে আমাদের এ এর জন্য কত? এটা 500, বি এর জন্য কত? 300। তাহলে শেষ হচ্ছে কি আমার এ, এটা হচ্ছে কি আমার বি, বুঝছো? এটা হচ্ছে কত? কিউ। সো এটা হচ্ছে 2, এর মান হচ্ছে কত? 500 মাইনাস 300। তাহলে এটা হচ্ছে 200, 200 দুগুণ কত? 400 জুল। এখন আমি যদি এই কাজগুলো এতইভাবে না করতাম, জাস্ট অ্যান্সার মিলে যেত 400, বাট প্লাস মাইনাস অনেক সময় সমস্যা হয়। ধরো তোমার এমসিকিউতে এটা জাস্ট একটা এমসিকিউ, ধারাটা অপশন আছে, ধরো মাইনাস 400 জুল দিছে, সো তখন তুমি কনফিউজড হয়ে যাইতা যে প্লাস হবে নাকি মাইনাস হবে। এর জন্য এই জিনিসগুলো ঠিক রাখা ভালো, যে প্লাস নাকি মাইনাস। ওকে, এর জন্য আমরা কি করতে পারি? শেষ মাইনাস আদি করতে পারি, শেষ মাইনাস আদি করবো। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী বলছে যে ভোল্টমিটারের সাহায্যে একটি হাইড্রোসেলের দুই প্রান্তে বিভব পার্থক্য পাওয়া গেল 12 ভোল্ট। কোষটি দিয়ে বাল্ব জ্বালানো হয়েছে, 10 কুলম্ব আধান প্রবাহিত হয়েছে, তাহলে কৃতকাজের পরিমাণ কত? আচ্ছা, সো একটা 12 ভোল্ট বিভব পার্থক্যের একটা কোষে যখন আমরা 10 কুলম্ব আধান যদি প্রবাহিত হয়, তাহলে এখানে কৃতকাজের পরিমাণ কত? সো ডাব্লিউ সমান কি লিখতে পারি? কিউ ইন্টু ভি লিখতে পারি। ঠিক আছে, যেহেতু ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, তাহলে ডাব্লিউ সমান কত? কিউ ভি। সো 10 গুণিত 12, সো এটা কত? 120 জুল। একদম সিম্পল আর কি, 120 জুল। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি এবং ভোল্টেজ যদি ভি হয়, তাহলে যে শক্তিটা জমা হবে তাহলে সেটা কি? ক্যাপাসিটরের আমরা সূত্র জানি, সি ইকুয়াল টু কিউ বাই ভি, এটা একটা সূত্র। ক্যাপাসিটরের ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স বের করার সূত্র, সি ইকুয়াল টু কিউ বাই ভি। আর এখানে যে শক্তিটা জমা হবে সেটাকে তুমি ডাব্লিউ বলতে পারো বা ইউ বলতে পারো, সেটা সূত্র হচ্ছে কত? হাফ সি ভি স্কয়ার। এটা একটা সূত্র আছে, এটা হচ্ছে হাফ কিউ ভি, এটা একটা সূত্র। আর একটা হচ্ছে হাফ কিউ স্কয়ার বাই ভি, সরি কিউ স্কয়ার বাই সি। ঠিক আছে, এই মোট 3টা সূত্র আসলে এখান থেকে লেখা যায়। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কত? সি নাম্বারটা, হাফ সি ভি স্কয়ার। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে একটা ধারকত্বের কোন ধারকের বিভব পার্থক্য দেওয়া আছে 200 ভোল্ট, তাহলে সঞ্চিত চার্জের পরিমাণ কত হবে? সো আমাদের এখানে সি এর মান দেওয়া আছে 2 × 10⁻6 ফ্যারাডে। আমাদের এখানে বিভব পার্থক্য ভি দেওয়া আছে 200 ভোল্ট, তাহলে চার্জের মান কিউ এর মান কত হবে? সো আমরা জানি যে সি ইজ ইকুয়াল হচ্ছে কত? কিউ বাই ভি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে সিভি, কিউ ইজ ইকুয়াল টু হবে সিভি। সো এটা গুণ করে দিলে হয়ে যায়, তাহলে এটা হবে কত? 400 × 10⁻6। ঠিক আছে,
400 ইন্টু 10 ইনভার্স 6, চার্জের একক কত কুলম্ব, তাহলে 400 ইন্টু 10 ইনভার্স 6। সো আমি এটাকে চাইলে লিখতে পারি 4 ইন্টু 10 ইনভার্স 4 লিখতে পারি, এখানে 2 শূন্য বাদ চলে যাবে, এখানে 2 কমে যাবে, ঠিক আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 4 ইন্টু 10 ইনভার্স 4। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে একটি 40 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটরের এত চার্জ যদি দেওয়া হয় তাহলে যেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, অবশ্যই ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে। ক্যাপাসিটরের মাঝখানে কি হবে, ইলেকট্রিক ফিল্ড কি হয়, তৈরি হয়। এর বিভব হবে 4 ভোল্ট। তো সো এটা আমরা বের করে দেখবো যে এটা আসলে 4 ভোল্ট হয় কিনা। সো আমাদের এখানে সি এর মান দেয়া আছে, এখানে চার্জ দেয়া আছে, তাহলে আমরা সি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, কিউ বাই ভি লিখতে পারি। তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে কত, কিউ বাই সি। সো চার্জের মান হচ্ছে আমাদের 3.2। আচ্ছা 3.2 ইন্টু 10 ইনভার্স 4, আর সি হচ্ছে 440, বাট মাইক্রো আছে, মাইক্রোকে 10 বার 6 করে দিতে হয়, মাইক্রো মানে কত 10 বার 6 করে দিতে হয়। সো এটা আলটিমেটলি হয়ে যাবে তোমার 320/40। তোমরা এগুলো ক্যালকুলেটর সলভ করে নিবা, ঠিক আছে। তাহলে এটা হবে কত 8। সো এটা ভুল, তাই না। এর বলছে 4 ভোল্ট হবে, বাট এটা আসলে কত ভোল্ট হবে, 8 ভোল্ট হবে। যেখানে 0.5 মিলি জুল শক্তি জমা হবে, তাহলে দেখো অটোমেটিক্যালি এটা অ্যান্সার আসলে 1 এবং 3 হয়ে যাওয়ার কথা, 1 এবং 3 হয়ে যাওয়ার কথা, কারণ এখানে অলরেডি 2 নম্বরটা ভুল হয়ে গেছে। সো 3 নম্বরটা তোমার না করলেও হয় যখন তোমার টাইম থাকবে না, বাট এখন যেহেতু আমরা শিখছি সো 3 নম্বরটাও আমরা একটু সলভ করি, ঠিক আছে। 3 নম্বরটাও, সো 3 নম্বরটা আমরা শক্তি বের করবো, তাই না। সো এখানে আমার কি কি দেয়া আছে, এখানে আমার দেয়া আছে হচ্ছে সি, এখানে দেয়া আছে আমরা কত কিউ। তাহলে কিউ আর সি এর সূত্র হচ্ছে হাফ কিউ স্কয়ার বাই সি, হাফ কিউ স্কয়ার বাই সি। সো হাফ কিউ স্কয়ার, সো কিউ স্কয়ার মানে হচ্ছে 3.2 ইন্টু 10 ইনভার্স 4 স্কয়ার বাই সি, সি এর মান হচ্ছে কত 40 ইন্টু 10 ইনভার্স 6। আই হোপ এটা ঠিকঠাকই আসবে আর কি। আচ্ছা সো আমরা এটা না করি, হ্যাঁ আমরা ক্যালকুলেশন না করি, আমাদের সময় নষ্ট হবে, আমরা জাস্ট এগুলো পারি। আচ্ছা এবারে হচ্ছে আমরা চলতড়িৎ নিয়ে আলোচনা করবো, স্থির তড়িৎ আমাদের এই পর্যন্তই আর কি। সো চলতড়িৎ এখানে বলছে যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদে, কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে 8 সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে কত কুলম্ব চার্জ আসলে পাস করবে। সো এখানে আমাদের টাইম দেয়া আছে, আমাদের এখানে তড়িৎ প্রবাহের মান দেয়া আছে। সো আমাদের আই দেয়া আছে, তড়িৎ প্রবাহের মান আই হচ্ছে কত 4 অ্যাম্পিয়ার, এবং এখানে আমার টাইম দেয়া আছে সেটা হচ্ছে 8 সেকেন্ড। আমাদের বলছে কত চার্জ আসলে পাস করবে, কিউ এর মান কত। সব জানি, আমরা জানি আই ইজ ইকুয়াল হচ্ছে কত কিউ বাই টি, আই ইজ ইকুয়াল কিউ বাই টি। সো আমাদের কিউ ইজ ইকুয়াল কত হবে, কিউ ইজ ইকুয়াল হবে আই টি। সো এটা হচ্ছে 8 গুণিত 4, তাহলে 4 আসলে কত হবে 32 চার্জের একক কুলম্ব। ওকে, আমাদের आंसर হচ্ছে বি নাম্বারটা। আচ্ছা পরবর্তী বলছে পরিবাহীর আধান যদি অপরিবর্তিত রেখে যদি সময় বৃদ্ধি করা হয় তাহলে তড়িৎ প্রবাহ কি হবে। তাহলে দেখো আমরা জানি আই সমান হচ্ছে কিউ বাই টি, রাইট, আই সমান কিউ বাই টি। তাহলে এটা আমার ফিক্সড রেখে যদি আমরা টাইম বাড়াবো তখন কি আমরা আই এর মান কি কমে যাবে না। এখানে বলছে আধান অপরিবর্তিত রেখে, তাহলে কিউ এর মান ঠিক আছে, টাইমকে আমরা বাড়াচ্ছি, সময় বৃদ্ধি করলে আই এর মান কি হবে কমে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি হবে 2 নাম্বারটা, অ্যান্সার হবে 2 নাম্বারটা। আচ্ছা এরপর হচ্ছে তাপমাত্রা বাড়লে পরিবাহিতে কি হয়। তাপমাত্রা বাড়ালে পরিবাহিতে রোধ বৃদ্ধি পায়, তাপমাত্রা বাড়ালে পরিবাহিতে রোধ বৃদ্ধি পায়, আর রোধ যদি বৃদ্ধি পায় তাহলে তড়িৎ প্রবাহ কমে যায়, তড়িৎ প্রবাহ কমে যায়, ঠিক আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে তড়িৎ প্রবাহ, আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা আর কি, রোধ বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, অপরিবাহীর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, কারণ মুক্ত ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা বিদ্যুৎ পাস করতে পারতো, সে অপরিবাহী মানে পাস করতে পারে না, মানে কি অবশ্যই মুক্ত ইলেকট্রন তার মধ্যে নাই। আচ্ছা নিচের কোনটির মধ্য দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে। তুমি মুক্তভাবে চলাচল যদি করতে পারো তাহলে অবশ্যই সেটা একটা ধাতু হবে বা পরিবাহী হবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে কি আমাদের অ্যালুমিনিয়াম। তাছাড়া কাঁচ, সিলিকন বা জার্মেনিয়াম বলো, এগুলো কিন্তু কোনোটাই কিনা ধাতু না। আচ্ছা তারপর হচ্ছে তাপমাত্রা এবং পরিবাহীর উপাদান যদি ধ্রুব থাকে তাহলে প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের কি হবে। আমরা এটা তো জানি যে ওহমের সূত্র, যে আমাদের মানে প্রবাহ মাত্রা অর্থাৎ আই সেটা কি বিভব পার্থক্যের কি হয় সমানুপাতিক হয়, তাই না, বিভব পার্থক্যের সমানুপাতিক। সো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কত হবে এ নাম্বারটা। আচ্ছা কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 120 ভোল্ট এবং তড়িৎ প্রবাহের প্রবাহ মাত্রা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, তাহলে এটা রোধ কত হবে। সো আমরা জানি আই সমান হচ্ছে সরি ভি ইজ ইকুয়াল টু কত, আমরা জানি আই আর, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি আই আর। সো আমাদের আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভি বাই আই। সো ভি এর মান হচ্ছে 120 বাই আই এর মান হচ্ছে 10, ভাগ করে দিলে কত পাবো 12
রোধ যেহেতু তার একক হবে কত, ওহম। ওকে, অ্যান্সার হচ্ছে কত, 12 ওহম। আচ্ছা, নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে হচ্ছে রো ইজ ইকুয়াল টু, ওকে, সো দেখো এই সূত্রটা তো ভুল, কারণ ভি ইজ ইকুয়াল টু আই আর, সো এটা হবে না। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এটা হবে না। এইটা আসলে হবে, এটাও ভুল কথা। আচ্ছা দেখো, আমরা আর এর সূত্রটা যদি লিখি, যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ, সো আমরা রো সমান কি লিখতে পারি, রো সমান লিখতে পারি আর এ বাই এল। ওকে, এই যে আর এ বাই এল, বুঝছো, এটা হবে আর কি। সো এটা ভুল আর কি, এ সমান এটা হবে না আসলে। এখান থেকে তুমি যদি এ সূত্রটা লিখতে চাইতা, এ সূত্র যদি লিখতে চাইতে, এ সমান কত হবে আসলে, এ সমান হবে রো এল বাই আর। ঠিক আছে, সো এটা ভুল। হ্যাঁ, আচ্ছা, পরেরটা বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক। সেম প্রশ্ন, যে কোন সম্পর্কটি সঠিক আর কি। ঠিক আছে, সো ডাব্লিউ সমান পি বাই টি, ভুল কথা। আই সমান, এটাও ভুল কথা, যে আমরা জানি পি ইজিক্যাল হচ্ছে আই স্কোয়ার আর, সো এটা তো হচ্ছে না। ডাব্লিউ সমান পিটি, বা পি সমান হচ্ছে কত, ডাব্লিউ বাই টি, সো ডাব্লিউ সমান কত বাবা, পিটি, সো এটা হচ্ছে না। ঠিক আছে, পি ইজিক্যাল কত, ভি আই, তো এটা হচ্ছে না, সো এটা অবশ্যই হবে। তো টি ইজিক্যাল টু ভি কিউ বাই পি, এটা কেমনে হইলো? ওকে, সো আমরা জানি যে পি ইজিক্যাল টু হচ্ছে ডাব্লিউ বাই টি, আর ডাব্লিউ মানে কি লিখতে পারি আমরা, কিউ ভি লিখতে পারি না, কিউ ভি বাই টি, স্থির তড়িতে পড়ছি, সো এটা ক্যাপিটাল কিউ লিখছি আর কি জাস্ট, সো এটা আমরা লিখতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, তারপর আপেক্ষিক রোধের একক কি? তাহলে আর ইজিক্যাল টু হচ্ছে রো এল বাই এ, তাহলে রো ইজিক্যাল কত হবে, আর এ বাই এল। তো এটার একক কত, ওহম, এর একক কত, মিটার স্কোয়ার, নিচে হচ্ছে কত, মিটার, তাহলে এটার একক কত হবে, ওহম মিটার। তাহলে আপেক্ষিক রোধের যে একক সেটা হচ্ছে কত, ওহম মিটার। ঠিক আছে, এখানে একটা ইনভার্স 1 আছে, দেখতে পাচ্ছ? ওকে, অ্যান্সার হচ্ছে কত, এ নাম্বারটা। আচ্ছা, পরিবাহকত্ব সিগমা এর একক কি? সো সিগমা হচ্ছে আমাদের রো এর উল্টা। ঠিক আছে, সিগমা যেটা, সেটা হচ্ছে কি আসলে 1 বাই রো, তাহলে এটা হবে 1 বাই রো। রো মানে হচ্ছে কত, ওহম মিটার, সো ওহম মিটার ইনভার্স 1। আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ওকে, তারপর আপেক্ষিক রোধ নির্ভর করে কিসের উপর? দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর, নাকি উপাদানের উপর? আপেক্ষিক রোধ, নট রোধ। ঠিক আছে, আর ইজিক্যাল কত, রো এল বাই এ। তাহলে রোধ নির্ভর করে আইল এর উপরে এবং এর উপরে, বাট আমাদের এখানে রোধের কথা বলে নাই, আমাদের বলছে আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে। সো আপেক্ষিক রোধ উপাদানের উপর নির্ভর করে এবং তাপমাত্রার উপর নির্ভর করে, দুইটা জিনিস উপর নির্ভর করে। আপেক্ষিক রোধ যেটা, সেটাকে দুইটা জিনিসের উপর কি নির্ভর করে। তো আমাদের অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা ভুল, এটা সত্য কথা, এটাও কি আমাদের সত্য কথা। তো আমাদের অ্যান্সার হচ্ছে 2 এবং 3। ওকে, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। আচ্ছা, তারপর পরিবাহী তারের রোধ নির্ভর করে কোনটির উপরে? সো তারের রোধ নির্ভর করে কোনটির উপরে? ক্ষেত্রফলের উপরে, প্রস্থস্থিক ক্ষেত্রফলের উপর কি নির্ভর করে। আমরা একটু আগে দেখছি যে আর যেগুলো রো এল বাই এ, সো এল এর উপরে এবং এর উপরে কি নির্ভর করবে। আচ্ছা, পরটা বলছে উদ্দীপকের আলোকে এ বি এর চেয়ে ভালো পরিবাহক। আচ্ছা, এটা আসলে এ বি এর চেয়ে এরকম হইতো আর কি, এ বি এর চেয়ে ভালো পরিবাহক কিনা, সমতড়িৎ প্রবাহে সি অপেক্ষা ডি এর বিভব পার্থক্য বেশি। আচ্ছা, এটা আমাদেরকে দেখতে হবে, তাই না? সো আমাদের এই গ্রাফের একদিকে দিয়ে আছে বিভব, একদিকে দিয়ে আছে হচ্ছে আমাদের আই। সো আমরা কোনটা ভালো পরিবাহক এটা কেমনে বুঝবো? আমরা আর এর মান দেখে বুঝবো। ঠিক আছে, আর এর মান যার কম হবে সেটা ভালো। সো আর কেমনে বের করতে পারি? আমরা জানি ভি ইজিক্যাল হচ্ছে আই আর। সো আর বের করতে হলে আমাকে কি করতে হবে? ভি কে আই দ্বারা ভাগ করতে হবে, ভি কে আই দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এই কাজটা এখন করব। তো আমরা একটা কাজ করি, আমরা এই যে 5 ভোল্টের জন্য চিন্তা করি, এই যে 5 ভোল্টের জন্য দেখো, এই 5 ভোল্টের জন্য সামনে আমরা কি বিভবকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তাই না? ভি কনস্ট্যান্ট, এটা 5 ভোল্টের জন্য চিন্তা করছি, ভি কনস্ট্যান্ট। তাহলে আই এর মান, এটা হচ্ছে সবার জন্য 5, আই এর মান তাহলে যার বড়, আর এর মান কি হবে, তার কম হবে, তাহলে সেটা কি হবে, ভালো পরিবাহক হবে, সেটা কি হবে, ভালো পরিবাহক হবে। আর এর মান যার কম, তাহলে সেটা কি হবে, ভালো হবে। তাহলে আই এর মান হতে হবে কি, বেশি। তাহলে আই এর মান সব থেকে বেশি কার বলো তো? এর না, এর কত 25, বি এর কত 20, তাহলে এ সব থেকে বেশি, তাহলে এই নম্বরটা সঠিক, যে এ বি এর চেয়ে কি ভালো পরিবাহক। ওকে, এই নাম্বারটা সঠিক। আচ্ছা, সমতড়িৎ প্রবাহে সি অপেক্ষা ডি এর বিভব পার্থক্য বেশি। সমতড়িৎ প্রবাহের জন্য, সমতড়িৎ প্রবাহ, তারপরে একটা নির্দিষ্ট প্রবাহের কথা চিন্তা করো। আমরা যদি একটা লাইন নেই, আচ্ছা এগুলো ধর লাগবে না, এই যে ধরো একটা পরিবাহ, ধরো 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ারে দেখো, এই 10 অ্যাম্পিয়ারের জন্য দেখো সি এর বিভব হচ্ছে 15, ডি এর বিভব হচ্ছে 20, তাহলে সি এর থেকে ডি এর বেশি, তাহলে এটা সত্য কথা। সমতড়িৎ প্রবাহে সি অপেক্ষা ডি এর বিভব পার্থক্য বেশি।
না ভুল কথা, কি বললাম, এটা ভুল কথা তাই না? সি অপেক্ষা ডি এর বিভব পার্থক্য বেশি তাই বলছে, বাট ডি এর ঠিকই তো আছে। আচ্ছা সরি, সি অপেক্ষা ডি এর বিভব তো বেশি, এটা সত্য কথা। আচ্ছা 3 নাম্বারটা বলছে যে বি এর রোধ এ রোধের চেয়ে কম। বি এর রোধ কি কম? কোনটা কম বললাম একটু আগে? বি এর রোধ এ রোধের চেয়ে কম না, এটা তো ভুল কথা, বি এর রোধ তো বেশি তাই না? কারণ এই যে যেটা আগে চিন্তা করছিলাম, যার কারেন্ট বেশি হবে তার আর এর মান কম, তাহলে এর কারেন্ট বেশি, তাহলে এর কি আর এর মান কম, সো এর হবে আর এর মান কম। হ্যাঁ, তাহলে বি এর রোধ এর থেকে বেশি, এটাও তো সত্য কথা। আচ্ছা ওকে ওকে ওকে, আচ্ছা হচ্ছে ডি নাম্বারটা ঠিক আছে, তিনটাই সঠিক উত্তর। হ্যাঁ আচ্ছা, বি এর রোধ কি হবে, এর থেকে বেশি হবে আসলে। আচ্ছা পরেরটা দেখো, আমাদের কিছু সার্কিট থেকে প্রবলেম আসতে পারে। যেমন বলছে একটি তড়িৎচালক শক্তি 10 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 1 ওহম, 2 ওহম এবং 4 ওহম মানে দুটি রোধ শ্রেণী সমবায় এবং সমান্তরালে পৃথকভাবে বর্তনীর সাথে যুক্ত করলে তড়িৎ প্রবাহের পার্থক্য আসলে কত হবে? আচ্ছা বিশাল একটা প্রবলেম আর কি। দেখো এখানে যেহেতু কুমিল্লা বোর্ড, সো এরকম প্রবলেম আসতেই পারে। এখানে আমাদের দুইটা সার্কিটকে আসলে আঁকাইতে হবে। একটা সার্কিটে এই দুইটা রোধ হচ্ছে আমাদের আছে শ্রেণীতে, আরেকটা সার্কিটে এই দুইটা রোধ আছে আমাদের সমান্তরালে। একটাতে আছে শ্রেণীতে, একটাতে আছে কি সমান্তরালে। সো আমাদের এটা এখানে যেটা, সেটা হচ্ছে আমাদের 10 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ যেটা, সেটা হচ্ছে 1 ওহম। একটা হচ্ছে 2, একটা হচ্ছে 6। আর এইখানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 6। এখানে এর মান সেম, এর মান 10 ভোল্ট, আর এর মান সেটা হচ্ছে 1 ওহম। সো তুমি দুই ক্ষেত্রে আই বের করে তুমি তাদের মধ্যে পার্থক্যটা জাস্ট দেখাবা যে কোথায় আসলে পার্থক্য কত। সো এখানে আই যদি বের করি, আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। সো এর মান কত 10, ক্যাপিটাল আর মানে কি তুল্য রোধ, সো 2 আর 6 কত 8, স্মল আর কত 1, এটা হবে কত 1.11 মানে 10/9 মানে কত 1.11 হবে। আর এইখানে আই সমান হবে ই বাই আর প্লাস আর, এটা ধরো i2 দিলাম, এটা i1 দিলাম। হ্যাঁ সো এটা সেম ভাবে এটা 10, এখন আর এর মান কত, এটাকে তুল্য রোধ। এখন এটা যদি তুমি তুল্য করো তাহলে কত দাঁড়ায়, উপরে গুণফল নিচে যোগফল, উপরে গুণফল নিচে যোগফল তাই না, সমান্তরালে তুল্য রোধ করলে। স্যার 12/8 মানে হচ্ছে কত 4/3, 4/3 সেটা কত হবে 4/3 যোগ 1, লসাগু করলে এটা হবে কত 30, এটা হবে তো 7, তাহলে 4 7 28, 2 7 2 14, 6 0 60, 7 9 63, 8 এর মতো পাবো আর কি, 4.28, এখানে 1.11। আচ্ছা এগুলো না করলেই পারতাম তাই না, এগুলো আসলে লাগবে না। এটা কত 30/7, এটা কত 10/9, ঠিক আছে, এটা কত 10/9। সো আমরা আলটিমেটলি কি তাদের মধ্যে পার্থক্য বের করতে বলছে, যে তাদের মধ্যে পার্থক্য কত আসলে। সো পার্থক্য কত হবে 30/7 মাইনাস 10/9, এটা হবে 63। আচ্ছা আমরা হচ্ছে ক্যালকুলেটরে সলভ করি, ঠিক আছে টাইম বাঁচানোর জন্য। 30/7 মাইনাস 10/9 সেটা হবে 200/63। 200/63 মান আসলে কত আসে, 3.17 মতো আসে, 3.1 মতো আসে, ঠিক আছে মাথায় রেখো তো, এটা 3.1 মতো আসবে আর কি। সো আমাদের 40/7, এটা তো 3 না, অনেক বেশি, এটাও তো 3 এর থেকে অনেক বেশি, এটাও আসে সেটাও বেশি। আচ্ছা সো এখানে মেবি অপশন ভুল আছে, এখানে দুইটাই 7 দিছে না, দুটি শ্রেণী এবং সমান্তরাল পৃথকভাবে বর্তনীর সাথে যুক্ত করলে তড়িৎ প্রবাহ পার্থক্য কত হবে। যাই হোক এখানে অপশন সম্মত কথাটা ভুল আছে, এটা সম্ভবত 20/7 দিলেও একটা মানা যাইতো, 20/7 দিলেও কত 2 পয়েন্ট বা 22/7, ঠিক আছে। আচ্ছা আমরা কাজ করতে পারি, এটা হচ্ছে 22/7 অ্যাম্পিয়ার ছিল ধরে নাও আর কি। সো এটাই কি আমাদের আনসার, ঠিক আছে। আচ্ছা পরেরটাই আমরা চলে আসি, এখানে তুল্য রোধ বের করতে বলছে। সো এগুলা যারা পারবা মানে পারো আর কি, যারা তুল্য রোধ বের করবা, এগুলোর তাদের জন্য এগুলো খুব একটা বড় সমস্যা না,
বাট অনেকেই পারো না হয়তো বা, সো তারা একটু দেখতে পারো। এইখানে দেখো আমাদের এখান থেকে কারেন্টটা বের হবে, এই পর্যন্ত সব ঠিকঠাক। এখানে আসার পরে কারেন্টের সামনে দুইটা রাস্তা, তো যখনই দুইটা রাস্তা হয়ে যাবে তখনই তোমার মাথায় আসবে যে এখানে একটা সমান্তরাল কিছু একটা হইতে পারে। যতক্ষণ পর্যন্ত একটা রাস্তা ততক্ষণ পর্যন্ত শ্রেণী, যখন দুইটা রাস্তা তখনই সমান্তরাল হইতে পারে। তুমি একদম শিওর না যে হইছে কিনা, বাট তুমি চিন্তা করবে কি হইতে পারে। সো কারেন্ট একটা কি এ পাশে গেল আর একটা কি এ পাশে আসছে, সো যেইটা সামনের দিকে যাবে এটা কি এর মধ্যে দিয়েও যাবে। তাহলে এই যে এখানে কি আবার একটা রাস্তা না, এই কারেন্টের জন্য কি একটাই রাস্তা, তাহলে এই দুইটা হচ্ছে কি শ্রেণী, এই দুইটা হচ্ছে শ্রেণী। তাহলে একটা কত 3 আর একটা কত 4, তাহলে এখানে পাবা 3 আর 4 কত পাবা 7 পাবা। বুঝতে পারছো ব্যাপারটা? এরপরে এই দুইটা কারেন্ট কি আবার এই বিন্দুতে এসে মিলিত হবে না, এই যে এদিক দিয়ে একটা আসবে এদিক দিয়ে একটা আসবে। তাহলে দেখো এই দুইটা কারেন্টের আদি বিন্দুও যা শেষ বিন্দুও তা, তাহলে এর মাঝখানে যারা থাকবে তারা কি থাকবে সমান্তরাল। যখনই তাদের মধ্যে দুইটা কমন পয়েন্ট থাকবে, এটা পয়েন্ট একটা মাথায় রেখো যে যখনই তাদের মধ্যে দুইটা কমন পয়েন্ট থাকবে, অর্থাৎ তাদের আদি বিন্দু এবং শেষ বিন্দু সেম, আদি বিন্দু শেষ বিন্দু সেম, তাহলে তারা কি থাকবে সমান্তরালে। তাদের আদি বিন্দু শেষ বিন্দু সেম হলে তারা কিভাবে থাকবে সমান্তরালে। সো আমাদের ফার্স্টে সমান্তরাল করার জন্য দেখো আমাদের এখানকার এইটা 3 ওহম এবং এখানকার 4 ওহম, এই দুটোকে কি বানাই নিতে হবে শ্রেণী বানাই নিতে হবে। তাহলে সেটা কত পাবা 7 ওহম পাবা, সে সাথের সাথে এখানকার যে 7, ওই সাথে সাথে এখানকার 7 কি পাবা তুমি সমান্তরাল পাবা। তাহলে 7 আর 7 যদি সমান্তরাল করো তাহলে তুমি পাবো কত 3.5, তার সাথে এটা কি পাবা শ্রেণী পাবা। কারণ এটা যখন তোমার সমান্তরাল তুমি করে ফেলছো মানে তুল্য করে ফেলছো, তখন এটা কি টোটালটা হলে একটা সার্কিট একটা রোধ, তার সাথে এটা কি শ্রেণী, তার সাথে কি হবে শ্রেণী। তো আলটিমেটলি কত পাবা 5.5 পাবা তুমি, ঠিক আছে। আলটিমেটলি আনসার হবে কত 5.5 ওহম। আচ্ছা, তাহলে হচ্ছে উক্ত বর্তনীতে আসলে কি আসলে, তাই না, এই যে বর্তনীর ক্ষেত্রে এই কোন ডাটাগুলো আসলে সত্য। আচ্ছা, সো এই বর্তনীটা তাহলে সলভ করতে হবে আমাকে, আর ওয়ান এবং আর টু তড়িৎ প্রবাহ একই কিনা। তাহলে দেখো আমরা কয়টা জিনিস ইজিলি বলতে পারি যে আর ওয়ান এবং আর টু এর কি তড়িৎ প্রবাহ কি সেম হবে না, কারণ এইখানে যে কারেন্টটা আসবে ভালো মতো খেয়াল করো, এই যে এইখানে একটা কারেন্টটা আসবে তাই না, এই কারেন্টটা আসার পর কি দুই ভাগে ভাগ হয়ে যাবে না। সো এর মধ্যে যে পরিমাণ কারেন্ট যাবে এর মধ্যে তো সেই পরিমাণ কারেন্ট যাওয়া পসিবলই না, তাহলে এই জিনিসটা কি কখনোই আসলে হবে না। আর ওয়ান এর বিভব পার্থক্য আর টু এর বিভব পার্থক্য অপেক্ষা বেশি হবে। সো এইটা আমরা ইজিলি বের করতে পারি যে আর টু আর কার কথা বলছে আর ওয়ান এর বিভব পার্থক্য আর টু, হ্যাঁ এটা সত্য কথা হবে, ঠিক আছে, এটা ঠিক হবে আর কি। কারণ কি লজিক দিয়ে বুঝাই, ঠিক আছে, ম্যাথ না করে লজিক দিয়ে বুঝাই। লজিকটা হচ্ছে এইখানে যে পরিমাণ কারেন্ট আসবে সেই কারেন্টকে যখন এখানকার রোধ দ্বারা যখন আমি গুণ করে দিব তখন আমি কি এখানকার বিভবটা পাবো, তাই তো, এখানকার বিভবটা পাবো। এবং এইখানে যাওয়ার পরে দেখা যাবে কারেন্ট কি দুই ভাগে ভাগ হয়ে গেছে না, তাহলে এখানকার রোধ হচ্ছে 7, এখানকার রোধ হচ্ছে 7, তাহলে এর মধ্যে যে কারেন্ট কি অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে, বুঝছো, যেহেতু দুই দিকের রোধ সমান, এখানেও 7 এই পাশে যেটা আছে তারও কি 7, তা দুইটা দুই ভাগে মানে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। সো যে পরিমাণ কারেন্ট আসবে সেটা এখানে হয়ে যাবে কি তার অর্ধেক, সেটা হচ্ছে কত তার অর্ধেক। তাহলে এখানে আলটিমেটলি তুমি বিভব পাবা কত, ভি যখন আই আর, তাহলে আই এর মান আই, আর এর মান ধরো 2, তাহলে 2i পাবা। আর এখানকার বিভবটা তুমি কত পাচ্ছ, ভি যেটা আই আর যদি হয় তাহলে আই এর মান হচ্ছে এখানে কত i/2, আর মান কত 3, তাহলে এটা কত 3i/2, সেটা কিন্তু ছোট তাই না, মানে 1.5i। সো আমাদের এখানে বিভব কিন্তু কি থাকছে বেশি থাকছে, এর জন্য আমাদের এটা সত্য আর কি, যে আর ওয়ান এর ভিতর যে বিভব পার্থক্য সেটা কি আর টু থেকে বেশি হবে। আর ওয়ান এর ক্ষমতা হচ্ছে 8 ওয়াট, এটা বের করতে হবে তাই না, মানে কারেন্টটা আমাকে আলটিমেটলি আসলে বের করাই লাগছে। তো যাই হোক অসুবিধা নাই, কারেন্টটা আমরা খুব ইজিলি বের করতে পারি। আমাদের তুলরোধ কত পাইছিলাম বলতো, তুলরোধ কত পাইছিলাম 5.5 ওহম পাইছিলাম। সো আই সমান কত হবে E/R, স্মল আর তো নাই তো এটা 0, তাহলে 11/5.5 মানে কত 2, তাহলে এখানে আসলে কত 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে না, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে এইটার আমার কি ক্ষমতা বের করতে হবে, ক্ষমতা বের করার জন্য আমার কি দরকার, কারেন্ট দরকার, রোধ দরকার। সো কারেন্ট হচ্ছে 2, 2 এর উপর স্কয়ার, আর এর মান কত 2, আলটিমেটলি কত 8 ওয়াট। তাহলে এটা সত্য কথা, এটাও সত্য, বুঝছো। ও আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2, 3, অ্যান্সার হচ্ছে 2, 3। আচ্ছা, তারপর হচ্ছে বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করো। এই যে বর্তনী আমরা কিছু সলভ করবো আর কি, বর্তনী। সো এই যে এই বর্তনীর জন্য খেয়াল করো, এই বর্তনী এটা কত 4, 6, 10 আর 5, 15। তাহলে এই যে এইখানে যে কারেন্টটা যাবে, ঠিক আছে, এখানে তুল্য রোধ কত হবে,
এখানে টোটাল তুল্য রোধ হচ্ছে কত 15 ওহম। তাহলে আই সমান তুমি কি লিখতে পারবা, আই সমান ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। সো এটা হচ্ছে 1.5, ক্যাপিটাল আর মান কত 15, স্মল আর এর মান নাই, তার মানে 0। তাহলে এটা কত 1/10 মানে কত 0.1। ওকে, অ্যান্সার হচ্ছে কত এ নাম্বারটা। আচ্ছা, বি বিন্দুর বিভব কত? এই যে এই বর্তনীর জন্য বি বিন্দুর বিভব আমাকে বের করতে বলছে। ভালো একটা প্রশ্ন করছে, ঠিক আছে, বি বিন্দুর বিভব বের করতে বলছে। সো দেখো এই যে এইখানে আমাদের ভূমি দেওয়া আছে, তার মানে এটা কত 0, তাই না? তাহলে এই বিন্দুর যদি বিভব বলতো তাহলে কত বলতাম 1.5 ভোল্ট বলতাম, বলছে 1.5 ভোল্ট আমরা বলতে পারতাম। বাট আমার লাগবে বি বিন্দুর বিভব, তাই না? বি বিন্দুর বিভব। সো এর মধ্যে বিভব পার্থক্য আসলে কত হবে এটা আমাকে বের করতে হবে। আই এর মান কত 0.1, আই এর মান কত 0.1। তাহলে এই যে এখানে ভি ওয়ান এর মান কত দাঁড়াবে আই আর সো 0.1 ইন্টু 4, তাহলে কত 0.4। তাহলে 0.4, বুঝছো 0.4। তাহলে এখানকার বিভব পার্থক্য হচ্ছে 0.4। তাহলে এটা যদি 1.5 হয় এটা কত হবে 1.1 হবে না? ওকে, এইখানে গিয়ে অনেকে ঝটকা লাগবে একটু যে ভাইয়া সবই বুঝলাম, এই লাইনটা তো বুঝলাম না। ওকে দেখো এখানে এ বিন্দু আছে, এখানে বি বিন্দু আছে। সো এ বিন্দুর বিভব হচ্ছে 1.5 ভোল্ট, বি বিন্দুর বিভব বের করবো। মাঝখানে যে বিভব পার্থক্য, আমরা যে সূত্র ভি ইউজ করি, ভি যেগুলো আই আর, এটা কি বিভব না তো, এটা কিন্তু বিভব পার্থক্য, সেটা হচ্ছে 0.4 ভোল্ট। তাহলে এখানকার বিভব কত হইতে পারবে? এটা যদি 1.5 হয় এবং এদের মাঝখানে পার্থক্য 1.4, 0.4 হইতে হয়, তাহলে এটার বিভব আইদার হইতে হবে 1.9 অথবা 1.1, দুইটার একটা হইতে হবে এটার বিভব। বাট এখানকার কি বিভব কি বেশি হবে নাকি কম হবে? কম হবে, কারণ কারেন্ট সবসময় কোন দিকে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তারপরে এটা হবে বেশি, এটা হবে কম, তাহলে এটার অ্যান্সার কত 1.1, 1.9 হয় কিনা? পসিবল না। ওকে, তাহলে এই যে এখানে বি বিন্দুর বিভব বলছে না, বি বিন্দুর বিভব কত 1.1, বি বিন্দুর বিভব কত 1.1। আগে বুঝতে পারছো আর কি ব্যাপারটা। আর আরেকটা জিনিস মাথায় রাখতে পারো যে আমরা যে মানে যখন তুমি অনার্সে উঠবা আর কি, বিশেষ করে বা ইন্টারমিডিয়েটেও আর কি, এই ভি কে আমরা বিভব পার্থক্য না বলে এটাকে বেশিরভাগ সময় আমরা বিভব পতন বলে থাকি। এটাকে বিভব পতন বা ভোল্টেজ ড্রপ বলে, ঠিক আছে। বিভব পতন মানে হচ্ছে এই ব্যাটারির টোটাল বিভব কত আসলে 1.5 ভোল্ট না, তার মানে তার টোটাল শক্তি হচ্ছে 1.5 ভোল্ট এরকম। সো 1.5 এর মধ্যে সে যখন এর মধ্যে দিয়ে যাবে তখন সে 0.4 মানে বিভব বা শক্তি সে হারাবে, ঠিক আছে। বা তার যে টোটাল শক্তি তার 0.4 ইউজ হবে কি এটার জন্য, 0.6 ইউজ হবে এটার জন্য, 0.5 ইউজ হবে এটার জন্য, এই টোটাল হচ্ছে কত 1.5। তাহলে দেখো 1.5 থেকে যখন 0.4 এটা ইউজ করে ফেলছে তখন এখানে কতটুকু অবশিষ্ট থাকছে 1.1 অবশিষ্ট থাকছে। এর মধ্যে দিয়ে যখন যাবে এর মধ্যে বিভব পার্থক্য তুমি দেখবা হচ্ছে 0.6, এর মানে সে 0.6 ইউজ করে ফেলবে, তাহলে এখানকার বিভব হবে তোমার 0.5, বুঝছো 0.5। আবার যখন এর মধ্যে দিয়ে যাবে এও কি কিছু বিভব ইউজ করবে, এর বিভবটা দেখবা কত আসে 0.5 আসে, তার মানে সে টোটালটা ইউজ করে এখানে কত বিভব আলটিমেটলি কত দাঁড়াবে 0 দাঁড়াবে। এই যে দেখো 0 কি আমরা হিসাব করছিলাম না, আলটিমেটলি কি আমরা কি 0 কিন্তু কি মিলে যাচ্ছে আমাদের, বুঝছো, এইভাবে কিন্তু আমরা কি মাথা রাখতে পারি। আচ্ছা, পরবর্তীতে বলছে যে বর্তনীতে অধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধের জন্য কি করা হয়, সার্কিট ব্রেকার। আচ্ছা, অধিক তড়িৎ প্রবাহ প্রতিরোধের জন্য আমরা ফিউজ ইউজ করি, ঠিক আছে। অর্থাৎ আমাদের যদি কোথাও মানে কোন একটা তারের মধ্যে দিয়ে বা বর্তনীর মধ্যে দিয়ে যখন অধিক যদি প্রবাহ হয় তাহলে সেটা কি হবে, আমাদের ফিউজ ইউজ করলে ওইটা পুড়ে যায় আর কি, ঠিক আছে, ওইটা পুড়ে যায়, এর ফলে কি আমাদের বেশি কারেন্ট যায় না, এর জন্য আমাদের কোনো পার্টসের কি কোনো ক্ষতি হয় না। আচ্ছা, পরবর্তীটা আমাদের বলছে যে এখানে ক্ষমতা বের করতে বলছে। তো বর্তনীর ক্ষমতা যদি বের করতে বলে মানে কি ব্যাটারির ক্ষমতা বের করতে হবে। বর্তনী যদি বলে তাহলে কি ব্যাটারির ক্ষমতা বের করতে হবে। সো তোমার ভি আছে, তোমার লাগবে আই, কারণ আমরা জানি যে পি ইজিক্যাল টু হচ্ছে কত ভিআই, পি ইজিক্যাল কত ভিআই। সো আমি কি কারেন্ট বের করব, এখান থেকে কারেন্ট বের করব। সো আমাদের এখানকার 2, এখানকার 2 কত হবে 4 ওহম, এই 4 এর সাথে নিচের 4 এটা কি সমান্তরাল করলে কত পাবা 2 ওহম পাবা। তাহলে এর মধ্যে যে কারেন্টটা যাবে সেটা কত হবে 1.5 অ্যাম্পিয়ার, 1.5 অ্যাম্পিয়ার। বা ইয়া থেকে করতে পারতাম, তাই না, এটা কত পাইলাম 2 পাইলাম না, 2 ওহম। তুমি ভি এর মান জানো, ভি এর মান কত 3 ভোল্ট, তাহলে পি ইজিক্যাল টু হচ্ছে ভি স্কয়ার বাই আর, এই সূত্র দিয়েও কিন্তু করা যায়। সো এটা কত 3 স্কয়ার বাই আর এর মান কত 2, তার 9/2 মানে হচ্ছে 4.5 ওয়াট। তাই आंसर হচ্ছে আমাদের এ নাম্বারটা। আচ্ছা, বর্তনীর তুল্য রোধ বের করো। এই সার্কিটটা কম্পারেটিভলি একটু কঠিন,
এরপরেও একটু করাই ফেলি। দেখো এইখানে ব্যাপারটা হচ্ছে, দেখো এটা আমার এ বিন্দু, তাই না? এটা হচ্ছে আমার এ বিন্দু। সো এটা যদি এ বিন্দু হয় তাহলে মাথায় রেখো, এটা যদি এ বিন্দু হয় তাহলে এই সার্কিটটা দেখো নিচের দিকে কোনো রোধ নাই, তার মানে এখানে যে একটা কারেন্ট যদি থাকে সেই কারেন্টটা কিন্তু অনায়াসে এখানে চলে আসতে পারছে। তাহলে এই বিন্দুটাকে আমরা কি এ বিন্দু বলতে আসলে পারি, ঠিক আছে? তবে এটা যদি বি বিন্দু হয় এটাকে আমরা অনায়াসে কি বলতে পারি, বি বিন্দু বলতে পারি। এইটা হচ্ছে একটা বিষয় হচ্ছে, ধরো আমাদের যদি এটা যদি সি বিন্দু হয়, আমাদের যে জ্যামিতিক ভাবে এটাকে কিন্তু আমরা সি বিন্দু বলতে পারি না, এটাকে তো আমরা সি প্রাইম বলি বা অন্য কিছু বলি, এটাকে জ্যামিতিক নিয়ম, তাই না? এটা হচ্ছে জ্যামিতি, এটা হচ্ছে জ্যামিতিক ভাবে, ঠিক আছে, জ্যামিতিক ভাবে। বাট আমাদের যদি ইলেকট্রিক ভাবে যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, মানে বর্তনীর ক্ষেত্রে, তাহলে মাঝখানে যদি রোধ থাকে, যেমন মাঝখানে যদি রোধ থাকে তাহলে এটা যদি সি হয় এটাকে আমরা সি বলতে পারবো না, এটাকে আমরা ডি বা অন্য কিছু বলতে হবে। বাট মাঝখানে যদি রোধ না থাকে তাহলে দুইটাকে কি আমরা সেম বিন্দুকে আসলে বলতে পারবো আসলে, বুঝতে পারছো? মাঝখানে কি দুইটা আমরা কি সেম বিন্দু কি আমরা বলতে পারবো, এটা আর কি। সো এটা বোঝার পরে সার্কিটটা যখন তুমি আঁকাবা তখন তুমি নিজে একটু অবাক হয়ে যাবা, কারণ এই যে এইখানে যে রোধটা আছে 10 ওহম, তার এক মাথা দেখবে এতে আর এক মাথা দেখবে সে বিতে। এখানে যে 5 ওহম আছে তার এক মাথা দেখবে এতে, এক মাথা হচ্ছে বিতে। এখানে যে 5 ওহম আছে তার এক মাথা এতে, তার এক মাথা বিতে। তখন তুমি বলো যে ভাইয়া এই প্রত্যেকটা রোধেরই তো এক মাথা এতে এক মাথা বিতে, তাহলে আমি তো এটাকে এমনি আঁকাইলেই পারি, আমি অত কষ্ট না করে আমি যদি এমনি আঁকাই তাহলে কি হবে না? উত্তর হচ্ছে হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই, বুঝছো? তাহলে একটা হচ্ছে 10, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 5। তাহলে 5 আর 5-এর তুল্য রোধ করলে কত হয়? 2.5। একবারে তুমি তিনটা সূত্র ইউজ করতে পারো, 2.5 হয়। আর 2.5 এর সাথে আবার যদি 10 করো, 2.5 মানে আসলে কত? 5/2, বা উপরে গুণফল নিচে যোগফল। তো 2.5 গুণিত 10, উপরে গুণফল নিচে যোগফল, 2.5 যোগ 10। সো এটা হচ্ছে 25, আর এটা হবে কত? 12.5। তাহলে ভাগ করলে কত আসে? 2, বুঝছো? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত হবে? 2 ওহম। আচ্ছা, সো আমাদের চলতড়িৎ এ পর্যন্তই। এখন আমরা তড়িৎ বা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ চুম্বক ক্রিয়া এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ওকে, অর্থাৎ আমাদের চ্যাপ্টার 12। এর মধ্যে নিচের কোনটির বিশেষ চুম্বক ধর্ম আছে? নিচের কোনটি বিশেষ চুম্বক ধর্ম আছে? কোবাল্টের, ঠিক আছে। কোবাল্ট হচ্ছে কি একটা ধাতু যার মধ্যে কি বিশেষ চুম্বক ধর্ম কি পাওয়া যায়। আচ্ছা, এই চিত্রে কি দেখানো হয়েছে? এই চিত্র থেকে আমরা হচ্ছে চুম্বক ক্ষেত্রকে বুঝতে পারছি। এখানে দেখানো হয়েছে যে আমাদের এইখানে কিছু হচ্ছে পদার্থ ছিল, এগুলো হচ্ছে আমাদের মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, এবং এর মধ্যে দিয়ে আমাদেরকে কারেন্ট পাস করছে। সো কারেন্ট পাস করার ফলে দেখা গেছে এটা কি সুসজ্জিত অবস্থায় মানে চলে আসছে আর কি, বা সাজানো গোছানো অবস্থায়। সো তারা কোন কোন পজিশনে অবস্থান করবে? যেখানে যেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে বা একটা বল রেখা তৈরি হবে, ঠিক আছে, তড়িৎ বলরেখা বরাবর কি তারা সন্নিবিষ্ট হয় বা সুসজ্জিত হয় ভাবে বলতে পারি। সো এটা আসলে আলটিমেটলি আর কি প্রকাশ করছে? এটা চুম্বক ক্ষেত্রকে নির্দেশ করছে। আচ্ছা, তার কুণ্ডলীর পাকের সংখ্যা বাড়ালে আবিষ্ট তড়িৎ প্রবাহে কি ঘটবে? আচ্ছা, আমরা এই জিনিসটা হচ্ছে তোমরা পড়ছো যে ফ্যারাডের সূত্র থেকে আমরা কি বলি, যে আমাদের যখন আমরা পাক সংখ্যা যখন বাড়াবো, ঠিক আছে, পাক সংখ্যা যদি বাড়াই তাহলে সেখানে আবিষ্ট বিভবটা বৃদ্ধি পাবে, তাই না? যে আমাদের বিভব যেটা আবিষ্ট হবে সে বিভবটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। আমাদের যে আবিষ্ট বিভব সেটিকে পাক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি বৃদ্ধি পাবে। তাহলে বিভব কি হবে? বৃদ্ধি পাবে, বিভব বৃদ্ধি পাবে। এখন বিভব যদি বৃদ্ধি পাই তাহলে খুবই স্বাভাবিক কারেন্টও বৃদ্ধি পাবে, বিভবও বৃদ্ধি পাবে, তখন কি হবে? কারেন্টও কি পাবে? বৃদ্ধি পাবে, কারেন্টও বৃদ্ধি পাবে, আবিষ্ট আর কি, ঠিক আছে, আবেশের ক্ষেত্রে। হ্যাঁ, সো তুমি যত বেশি পাক সংখ্যা দিবা, ধরো এই যে এইখানে তুমি একটা কুণ্ডলী তৈরি করছো, তুমি এই কুণ্ডলীর মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা তুমি দেখতে যাচ্ছ, ঠিক আছে। তো একটা তুমি অ্যামিটার বসাইলা, আর এই যে এইখানে একটা চুম্বক দ্বারা, এখানে একটা চুম্বক দ্বারা তুমি হচ্ছে এটাকে সামনে পিছনে নিয়ে যাচ্ছ। সো এখানে কি পরিমাণ কারেন্ট আসলে তুমি পাবা, দেখা যাবে তুমি এখানে পাক সংখ্যা যত বেশি দিবা তত বিভব বাড়বে, বুঝছো? পাক যত বেশি দিবা বিভব তোমার তত বাড়বে, আর যত তোমার বিভব বাড়বে তত দেখা যাবে এখানে কি কারেন্টের পরিমাণ কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। আচ্ছা, সলিনয়েডের চুম্বক ক্ষেত্রের সবলতা কিসের উপর নির্ভর করে? সলিনয়েড মানে কি? এখানে অসংখ্য পেঁচানো তার থাকে। সলিনয়েড মানে হচ্ছে জাস্ট কিছুই না, একটা কি তারের কুণ্ডলী, এটাকে আমাদের সলিনয়েড, ঠিক আছে, এইরকম আর কি, এটা সলিনয়েড।
সো এখানকার যে চুম্বক ক্ষেত্র যে তৈরি হবে, এখানে যে একটা আবিষ্ট চুম্বক ক্ষেত্র তৈরি হবে, এটা কিসের উপর নির্ভর করে? আসলে নির্ভর করে যে তুমি এখানে কি পরিমাণ কারেন্ট পাস করছো। সলিনয়েডের মধ্যে আমরা কি করি? আসলে তার দেই, এই তারের মধ্যে দিয়ে কি করি? কারেন্ট পাস করি। একটা সলিনয়েড হচ্ছে কি আমাদের এরকম পেঁচানো তার, বুঝছো? সো এর মধ্যে কি আমরা কি করি? কারেন্টকে পাস করাই। এমনি না, কারেন্ট এমনি আসে এমনি যায়, এটা ভুল দিছে আর কি, এমনি, ঠিক আছে? এই যে এইভাবে এদিক দিয়ে আসে এদিক দিয়ে যায়। সো আমরা যত বেশি কারেন্টকে পাস করাবো, এই যে সলিনয়েডটা কি হবে? একটা চুম্বক ক্ষেত্রের মতো কাজ করবে, সে চুম্বক ক্ষেত্রটা বাড়বে। তার মানে কি, আমরা যত বেশি কারেন্ট পাস করবো তত এই জিনিসটা হবে আর কি। এবং পাক সংখ্যার উপর নির্ভর করে, ঠিক আছে? তুমি কোন দিকে, মানে পাক সংখ্যা কত বেশি, তোমার যদি একটা সলিনয়েড যদি এমনি থাকে, তাহলে এটা চুম্বক ক্ষেত্র কি কম হবে, সবলতা কম। এটা চুম্বক ক্ষেত্রে সবলতা কি হবে? বেশি হবে, ঠিক আছে? পাক সংখ্যার উপরে কি নির্ভর করে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 2 নাম্বারটা। তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে না, তড়িৎ প্রবাহের দিকের উপরে শুধুমাত্র নির্ভর করে হচ্ছে আমাদের এই যে চুম্বকের যে মেরু, নর্থ মেরু বা সাউথ মেরু, এটা কোন দিকে হবে তাই সেটা নির্ভর করে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কোনটি তড়িতের চুম্বক ক্রিয়ার নীতির উপর ভিত্তিতে তৈরি করা হয়েছে? আমরা জানি মোটর, এটা আমরা জানি, এটা আমরা ক্লাসেও পড়ছি। তোমরা ওয়ান শট ক্লাস তোমরা দেখছো কিনা আমার এই চ্যাপ্টার পুরো আমাদের ওয়ান শট ক্লাস আছে, তাই না? ইউটিউব চ্যানেলে তোমরা পাবা। সো আমাদের তড়িৎ মোটর ব্যাপারটা কি ছিল? একটা নর্থ পোল ছিল, একটা কি সাউথ, ঠিক আছে? এর মাঝখানে কি করছিলাম আমরা? একটা এরকম একটা কি কুণ্ডলীকে রাখছিলাম, তাই না? একটা কি বলবো আমরা এটাকে, কুণ্ডলী আমরা বলতে পারি। এবং সেটার সাথে কি আমরা এরকম, সো এই যে কুণ্ডলী, যে আমরা কি এরকম আমরা কি করছিলাম? তড়িৎ প্রবাহিত করছিলাম তার মধ্যে দিয়ে। ফলে দেখা যাবে এটি কি হবে? আমাদের বল লাভ করবে, এবং দুইটা ভিন্ন দিকে বল লাভ করে, এর ফলে দেখা যায় এটি কি ঘুরতে থাকে। সো এই যে আমাদের চুম্বক দ্বারা দুইটা চুম্বকে রাখা হয়েছে কেন? কারণ এর মধ্যে দিয়ে যখন আমাদের তড়িৎটা যাবে, এই যে তড়িৎ ক্ষেত্রের ফলে কি একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সো এখানে অলরেডি একটা চুম্বক ক্ষেত্র আছে, এখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। সো এই যে দুইটা চুম্বকের ফলে আমাদের যে একটা এটা যে ঘুরছে, দুইটা চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ফলে এটাকে ঘুরছে, এভাবে কি আমাদের মোটরটা আসলে তৈরি করা হয়েছে, ঠিক আছে? আমি আবার বলি, এখানে কুণ্ডলীর মধ্যে দিয়ে কারেন্টটা পাস করছি, এই কারেন্টটা যখন পাস করবো এখানে কি হবে? একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এখানে অলরেডি একটা চুম্বক ক্ষেত্র আছে, নতুন একটা চুম্বক ক্ষেত্র, তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণের ফলে এই জিনিসটা কি ঘুরবে, এবং এই ঘোরার ফলে কি আমাদের মোটরটা তৈরি করা হয়েছে। সো এই যে একটা তারের মাধ্যমে বা তড়িৎ প্রবাহের মাধ্যমে যে চুম্বক ক্ষেত্র তৈরি করছে, এটাকে আমরা কি বলি? তাড়িত চুম্বক বলি। তড়িতের কারণে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেটাকে তাড়িত চুম্বক। তাহলে তাড়িত চুম্বক দিয়ে কোনটা তৈরি করা হয়েছে? বৈদ্যুতিক মোটরটা কি তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপরে বলছে কমিউটেটর কি দিয়ে তৈরি করা হয়? এগুলো আসলে মুখস্থ আর কি, এটা তামা দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে? এগুলো একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, কোন যন্ত্রের সাহায্যে এসি কে ডিসি তে রূপান্তর করা যায় আর কি, ঠিক আছে? সো মাথায় রেখো, এসি কে ডিসি তে রূপান্তর আমরা করি, এটাকে বলা হয় রেকটিফায়ার। রেকটিফায়ার দ্বারা, রেকটিফায়ার মানে একমুখী করক, আর এই যে প্রসেসটা সেটা বলে রেকটিফিকেশন। রেকটিফিকেশন মানে একমুখীকরণ, ঠিক আছে? সো রেকটিফায়ার হিসেবে কে কাজ করে? ডায়োড কাজ করে। ডায়োড কি রেকটিফায়ার হিসেবে কাজ করে। সো আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। আচ্ছা, পরিবাহী তারের কুণ্ডলীর মধ্যে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করা হলে নিচের কোনটি হবে, ঠিক আছে? সো আমরা যদি চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করি, নিচের কোনটি তৈরি করা হয়েছে? আচ্ছা, পরিবাহী তারের কুণ্ডলীর মধ্যে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করে আমাদের আসলে ট্রান্সফরমার তৈরি করা হয়েছে, তাই না? ট্রান্সফরমার আমরা কি করি? এখানে কুণ্ডলী থাকে, এখানে একটা কুণ্ডলী থাকে, এখানে কিছু পাঁচ টেস থাকে, এখানে একটা কুণ্ডলী, এখানে কিছু প্যাচ টেস থাকে, ঠিক আছে? সো আমাদের এখান থেকে একটা জায়গাতে আমরা কি করি? আমরা কারেন্টকে পাস করাই, ফলে এখানে একটা কি হবে? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এটার আবেশের ফলে এখানে আরেকটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। সো এইভাবে মোট দুইটা জিনিস করা হয়েছে, ঠিক আছে? এই এমসিকিউটা মনে হয় আমরা সাধারণত পাবো সামনে, আমি দেখছিলাম আর কি, যে আচ্ছা এই যে এখানে যে নিচের কোনটি কার্যপ্রণালীতে তড়িৎ চুম্বক আবেশ ব্যবহার করা হয়েছে? সো দেখো, আমরা একটু আগে পড়ছিলাম না একটা জিনিস, এটা কিন্তু আবেশ। আবেশ যদি বলে তাহলে দুইটা, একটা হচ্ছে জেনারেটর, আবেশ হচ্ছে জেনারেটর, আর একটা হচ্ছে ট্রান্সফরমার, ঠিক আছে? ট্রান্সফরমার আবেশ দিয়ে যদি বলে। সো আমাদের এখানে দেখো ট্রান্সফরমার অপশনে নাই, এখানে আছে ট্রানজিস্টর আলাদা একটা জিনিস। সো আমাদের এটা অ্যান্সার হচ্ছে কত? জেনারেটর। এটা হচ্ছে আবেশের ব্যাপারটা গেল।
আর এইখানে যেটা বললাম সেটা কি তড়িৎ চুম্বক ক্রিয়ার নীতি। তড়িৎ চুম্বক ক্রিয়ার নীতি যদি বলে তাহলে সেটা হচ্ছে মোটর, এটা কিন্তু আবেশ না, এটা কিন্তু আবেশ না, তখন হচ্ছে মোটর। আবেশ যদি বলে দুইটা, জেনারেটর আর ট্রান্সফরমার। আর এইখানে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে যে কুণ্ডলীর মধ্যে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। সো কুণ্ডলীর মধ্যে চুম্বক ক্ষেত্র পরিবর্তন করা হয় ট্রান্সফরমারে, ঠিক আছে, চুম্বক ক্ষেত্র পরিবর্তন করা হয় কিসে, ট্রান্সফরমারে। আচ্ছা, আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায় কিভাবে? অনেকভাবে বৃদ্ধি করা যায়। প্রথম কথা তো হচ্ছে তুমি বৃদ্ধি করতে পারবা তুমি পাক সংখ্যা বাড়ায়, ঠিক আছে, পাক সংখ্যা বাড়ায় তুমি বৃদ্ধি করতে পারবা। আবার তো তার কুণ্ডলীকে দ্রুত আনা নেওয়া করেও কি তুমি বৃদ্ধি করতে পারবা। এখানে পাক সংখ্যা কমে আছে, এর জন্য এটা ভুল আর কি। যেমন তোমার এখানে একটা কুণ্ডলী আছে, এই কুণ্ডে যত তুমি পাক দিবা তত কি হবে, কুণ্ডের পাক সংখ্যা যত বাড়াবা তখন কি তোমার তত তড়িৎ প্রবাহ কি বাড়বে, ঠিক আছে। আবার এইটাকে তুমি যদি যত দ্রুত আনা নেওয়া করবা, দ্রুত আনা নেওয়া করবা মানে কি হারটা বাড়ছে না, তো হার যত বেশি হবে তত এখানে কারেন্টের মান কি হবে, তত বেশি হবে। তো দ্রুত আনা নেওয়া করে কিন্তু তুমি এই জিনিসটা কি করতে পারবা। কারণ আমাদের এখানে যে ভোল্টেজটা সেটা হচ্ছে টাইমের উপর নির্ভর করে। এই সূত্রগুলো তোমাদের বইতে নাই, ইন্টারমিডিয়েটে তোমরা এগুলো পাবা, বাট এটাকে এগুলো মাথায় রেখো আর কি, ঠিক আছে, যে টাইমের উপর নির্ভর করে। তো দ্রুত যদি আনা নেওয়া করা যায় তাহলে আমার আবিষ্ট বিভবটা বাড়বে। আবিষ্ট বিভবটা যদি বাড়ে তাহলে কারেন্টটা মানে কি অবশ্যই বাড়বে। আচ্ছা, জেনারেটরের কাজ কি? জেনারেটর কখন আমরা ইউজ করি বলো তো? কারেন্ট চলে গেলে ইউজ করি, তাই না? কারেন্ট চলে গেলে যখন আমরা কারেন্ট জন্য নিয়ে আসার জন্য আমরা জেনারেটর ইউজ করি। সো জেনারেটর কি হয়? জেনারেটর আমাদের যান্ত্রিক শক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করি, ঠিক আছে। যান্ত্রিক শক্তি থেকে আমরা কি পাওয়া যায়, বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি কি পাওয়া যায়, এটা আমরা একটু আগে সলভ করছি। আচ্ছা, পরে আমাদের এখানে ট্রান্সফরমারের একটা সূত্র থেকে এখানে বলছে যে ভিএস এর মান কত, এই যে এটার মান আমাকে বের করতে বলছে। সো আমরা সূত্র জানি, আমরা সূত্র হচ্ছে এটা মাথায় রাখতে পারি যে ভিপি বাই ভিএস ইজিক্যাল টু হচ্ছে এনপি বাই এনএস, আর এটা হচ্ছে উল্টা, আই এর জন্য সূত্র হচ্ছে উল্টা, ঠিক আছে, আইএস বাই আইপি। এই সূত্রটা তুমি মাথায় রাখতে পারো, আলাদা আলাদা ভাবে মাথায় রাখা যায়, এটা একটা সূত্র। আবার এই যে ভিপি আইপি ইজিক্যাল টু কত, ভিএস আইএস, এটা মাথায় রাখা যায়। সো যাই হোক, আমাদের লাগবে শুধুমাত্র প্রথম অংশটুকু। তাহলে ভিপি এর মান হচ্ছে কত, 200, ভিএস এর মান আমি কি বের করব, এনপি এর মান কত, 40, এনএস এর মান কত, 1000। সো আমার ভিএস এর মান লাগবে, সেটা হবে 1000 ভাগ 40 গুণিত 200। তাহলে এটার সাথে এটা কাটলাম, এটার সাথে এটা কাটি, এটার সাথে এটা করলে কত থাকবে, 5 থাকে, তাহলে এটা হবে কত, 5000। ওকে, কোথাও কি ভুল করলাম? আচ্ছা, সম্ভবত অপশানে ভুল আছে আর কি। আচ্ছা, আমরা সবকিছু তো ঠিকঠাকই মনে হচ্ছে। 1000 গুণিত 200 ভাগ 40, আচ্ছা 5000ই হবে। সম্ভবত এখানে কোথাও ভুল আছে আর কি। সো চলো আমরা অপশনগুলো নিজেদের মতো করে চেঞ্জ করে ফেলি। অ্যান্সার হচ্ছে কত, 5000। ওকে, 5000। আচ্ছা, তারপর হচ্ছে উচ্চ ধাপি। সো এটা হচ্ছে স্টেপ আপ, তাই না? স্টেপ আপের বাংলা হচ্ছে উচ্চ ধাপি করে ফেলছে আর কি। সো স্টেপ আপ যদি হইতে হয় মাথায় রেখো যে আমাদের ভিএস এর মান হইতে হবে বেশি, ঠিক আছে। মানে ভিএস এর মান কেন বেশি হইতে হবে ব্যাপারটা এইভাবে মাথায় রাখবা, মানে আমি যেভাবে মাথায় রাখি আর কি। আমার এইখানে আমি একটা জায়গাতে আমি কারেন্ট দিচ্ছি, ঠিক আছে, একটা এটাকে নিয়ে আমি কারেন্ট দিচ্ছি, এটা বলে কি ইনপুট সার্কিট। ইনপুট মানে এখানে আমি দিচ্ছি, আর আমি এখানে আউটপুটটা চাচ্ছি, যেখানে আউটপুট কত আসবে, ঠিক আছে। এই সার্কিটটা আমার কি আউটপুট সার্কিট, আউটপুট। সো আমার এইখানে যেটা সেটা হচ্ছে ভিএস, এইখানে পাক সংখ্যা হচ্ছে আমার এনএস, এখানকার কারেন্ট হচ্ছে আমাদের আইএস, বুঝছো। যেখানে পাওয়ার সাপ্লাই থাকে সেটা যে মেন আর কি, ইনপুটটা মেন। এটা হচ্ছে ভিপি, এটা হচ্ছে এনপি, এটা হচ্ছে আইপি। এখন তুমি দেখো আমার এইখানে মানে আমি আসলে চাচ্ছি কোনটা, আমি দিচ্ছি এইটা, চাচ্ছি এইটা, তাই না? এটা আমার ইনপুট, এটাকে আমার আউটপুট। তাহলে স্টেপ আপ কখন বলবো, যখন এটা বিভবকে বাড়াচ্ছে। সো বিভবটা কোথায় বেশি আমার দরকার, আসলে এইখানে দরকার না, আমি এই বিভবটাকে আমরা নিচ্ছি বা এটা আমার আউটপুট। সো এইখানে যখন বিভবটা বেশি হবে তখন সেটা কি স্টেপ আপ।
এখানে বিভব যদি কম হয় তাহলে এটা কি স্টেপ ডাউন, মানে কি বিভবকে বাড়াই দিলাম, স্টেপ আপ মানে কি বিভবকে বাড়াই দিলাম, আপ করছি। সো আমরা কোর্স আসলে কোথায় কাজ করছি, কোথায়, এইখানে, বুঝছো না? সো আমরা যদি এইটা বেশি হয় তাহলে এটা কি স্টেপ আপ, এটা যদি কমে তাহলে কি স্টেপ ডাউন। সো আমাদের কি ভিএস এর মান কি হবে, বেশি হইতে হবে, বাট ওই অপশনটা তুমি খুঁজে পাবা না। সো ভিএস এর মান বেশি হইতে হবে অথবা কি তাহলে এনএস এর মান বেশি হইতে হবে, এটা আমরা জানি যে ভিএস এর মান বেশি হইতে হলে কিসের মান বেশি হইতে হয়, এন এর মান বেশি হইতে হয়। সো এন এর মান দেখো আমাদের অ্যান্সার হচ্ছে কত, বি নাম্বারটা, ঠিক আছে। এনএস এর মান কি হইতে হবে, বেশি হইতে হবে। আচ্ছা, পরেরটা হচ্ছে ট্রান্সফর্মারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। সো আমরা যে সূত্রটা শিখছিলাম না, ওই সূত্র থেকে আমরা এটা করে ফেলতে পারি, বুঝছো, যে ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু হচ্ছে এনপি বাই এনএস। এটা স্মল এন ক্যাপিটাল এন একটা দিলেই হইলো, হ্যাঁ, এটা নিয়ে প্যারা নেই। এটা কত, আইএস বাই আইপি। সো এখান থেকে ভি এর জায়গায় তুমি চাইলে ই লিখতে পারো, আচ্ছা একটা দিলেই হইলো আর কি। সো আমাদের এই সূত্রটা কি ঠিকঠাক হবে না, দেখো ভিপি এর সাথে এনএস যাচ্ছে, তাই না? সো এটা আসলে হচ্ছে না, এটা হচ্ছে না। ইএস আইপি, ইএস আইপি এটা হবে না। আইপি এনএস, আইপি এনপি এটাও হবে না। ইপি এনএস, ভিপি এনএস, হ্যাঁ এটা হবে, ঠিক আছে। যদি আর গুণন করো দেখো ভিপি এনএস না, ভিপি মানে কি ইপি আর কি, ইপি এনএস এটা হচ্ছে আর কি। আচ্ছা, একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ভোল্টেজ 24 ভোল্ট, প্রবাহ দিয়ে আছে 2, গৌণ কুণ্ডলীর প্রবাহ 6 যদি হয় তাহলে ভোল্টেজ কত হবে। ওকে, সো আমাদের এখানে ভিপি বাই ভিএস এটা হবে কত, আইএস বাই আইপি সূত্র। সো পি মানে হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 24, প্রবাহ হচ্ছে 2, গৌণ কুণ্ডলীর প্রবাহ হচ্ছে 6, তাহলে ভোল্টেজের মান কি করলাম, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে 24, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ আমরা বের করব, গৌণ কুণ্ডলীর প্রবাহ হচ্ছে 6, মুখ্য কুণ্ডলীর প্রবাহ হচ্ছে 2, তাহলে এটা থেকে এটা কয় গুণ বেশি, 3 গুণ বেশি, তাহলে এটা 3 বেশি, তাহলে ভিএস এমন কত হবে, 8 ভোল্ট হইতে হবে, ঠিক আছে। আর গুণন করলেই তুমি এটা পাবা, এটা 48/6 মানে কত, 8 ভোল্ট। আমাদের আনসার কত হবে, সি নাম্বারটা। ওকে, আচ্ছা, তা হচ্ছে একটা ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 18, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 90, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 0.5 যদি হয় তাহলে মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত হবে। এটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। আচ্ছা, সো মুখ্য কুণ্ডলীর প্রবাহ বের করতে বলছে, আমাদের পাক সংখ্যার সাথে প্রবাহ সম্পর্ক, তা আমরা লিখতে পারি হচ্ছে এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু হচ্ছে আইএস বাই আইপি, আইএস বাই আইপি। ওকে, জাস্ট এটা মাথায় রেখো যে এন এর জন্য এটা উল্টা হয়ে যায়, তুমি সূত্র যেভাবে লিখো না কেন এটা ব্যস্তানুপাতিক মাথায় রাখলেই হবে, ঠিক আছে। আর ভি এর সাথে এন এর সম্পর্ক হচ্ছে সোজা, আর আই সম্পর্ক হচ্ছে উল্টা, তাইলেই হবে। সো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 18, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 90, গৌণ কুণ্ডলীর প্রবাহ হচ্ছে 0.5, মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত, এটা কত হবে। সো এটা থেকে এটা কয় গুণ বেশি, 5 গুণ বেশি, তাহলে এটা থেকে এটা কয় গুণ, 5 গুণ বেশি হবে। সো আইপি এর মান পাবো 2.5 পাবো, তুমি ক্যালকুলেটর হিসাব করে দেখবা, তুমি পাবা 2.5। সো आंसर হচ্ছে ডি নাম্বারটা। আচ্ছা, এটা ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেয়া আছে, ভোল্টেজ দেয়া আছে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেয়া আছে, ভোল্টেজ বের করতে পারো, এগুলো করে ফেলতে পারবো এখন, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন আসে বলে একটু বেশি দেয়া আছে, বাট সেম টাইপের প্রশ্ন আর কি। গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 3 গুণ করলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কি পরিবর্তন করতে হবে, এটা একটা ভালো প্রশ্ন। গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি 3 গুণ করতে হয় তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কি করতে হবে। দেখো পাক সংখ্যা না, এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু হইতে হবে আইএস বাই আইপি। তাহলে তুমি এন এর সাথে যদি পি এর সম্পর্ক দেখতে চাও, দেখো এখানে এন এর সাথে পি, সরি এন এর সাথে আই সম্পর্ক আর কি, এন এর সাথে আই সম্পর্ক কেমন একটু ব্যস্তানুপাতিক না, ঠিক আছে। তাহলে আমি যদি প্রবাহ যদি এটা 3 গুণ করতে যাই, এটা কি করতে হবে, 3 গুণ কি করতে হবে, কমাইতে হবে। বাট এখানে সমস্যা হচ্ছে আমি গৌণ কুণ্ডলীর প্রবাহকে 3 গুণ বাড়াইতে যাচ্ছি, তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার কি পরিবর্তন করতে হবে তাই চাইছে, বুঝছো। সো গৌণ কুণ্ডলীর প্রবাহ যদি 3 গুণ করতে চাই তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাকে 3 গুণ কমাইতে হবে। আমরা যদি গৌণ কুণ্ডলীর কারেন্ট যদি 3 গুণ বাড়াইতে চাই তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কি করতে হবে, কমাইতে হবে। বাট মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা তাহলে কি করতে হবে, বাড়াইতে হবে। কারণ মুখ্য কুণ্ডলী যদি বাড়াই দেওয়া মানে কি গৌণ কুণ্ডলী কি কমে যাওয়া, সো আলটিমেটলি কি হবে বলতো, 3 গুণ হবে কিন্তু। সো আমরা এই জিনিসটা এভাবে না
ভেবে আমরা সূত্র দিয়ে করে ফেলি আসলে। সো এটা দেখো আমরা তাহলে এনপি বাই এনএস আমরা বের করব। আমাদের মুখ্য কুণ্ডলীতে ধরো কারেন্ট ছিল আই, তাহলে গৌণ কুণ্ডলীতে কারেন্ট কত হওয়া লাগবে বলো তো? 3i, তাই না? কারণ গৌণ কুণ্ডলীতে আমি 3 গুণ বেশি প্রভাব করতে যাচ্ছি, গৌণ কুণ্ডলীতে যাচ্ছে কয় গুণ বেশি? 3 গুণ বেশি। আই যদি কাটা যায় তাহলে এটা কত হবে? 3 হবে। তাহলে যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হইতে হবে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার কয় গুণ? 3 গুণ। বুঝছো? সো এটা অ্যান্সার হবে কত? সি নাম্বারটা। আচ্ছা, স্টেপ আপ ট্রান্সফর্মার ক্ষেত্রে কি হয়? তাহলে স্টেপ আপের জন্য এটা সত্য কথা যে ভিএস বাড়ে, ভিএস বাড়লে এনএস বাড়বে, আর এনএস যদি বাড়ে তাহলে আইএস কমবে, এটা ভুল কথা। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 1 আর 2 নাম্বারটা। আচ্ছা, তারপরেরটা বলছে যে একটি ট্রান্সফরমার গৌণ এবং মুখ্য কয়েলের পাক সংখ্যার অনুপাত 1:5 যদি হয় তাহলে গৌণ এবং মুখ্য কয়েলের বিভবের অনুপাত। ওকে, সো আমাদের এখানে এনএস বাই এনপি এইটা দেয়া আছে 1/5, তাহলে আমাদের ভিএস বাই ভিপি এর মান কত দাঁড়াবে? 1/5 দাঁড়াবে। এটা তো সত্য কথা। তাহলে গৌণ এবং মুখ্য কয়েলের বিভব অনুপাত 1/5, এটা সত্য। গৌণ এবং মুখ্য কয়েলের প্রবাহের অনুপাত 1/5, এটা ভুল কথা। এটা হয়তো কত? 5/1 হইতো, উল্টা হয়ে যেত। এটা একটি নিম্নগামী ট্রান্সফরমার। সো নিম্নগামী কেমনে বুঝবো? পাক সংখ্যা দেখে বুঝবো। সো দেখো আমাদের এখানে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কি? কম। গৌণ কুণ্ডলী যদি একটা থাকে, মুখ্য কুণ্ডলী কত? 5টা, তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কি আমাদের কম। তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যদি কম হয় তার মানে কি? তার ভিএস এর মানও কম। সো ভিএস এর মান যদি কম হয় তাহলে এটা একটা ধাপি বা স্টেপ ডাউন আর কি। সো এটা একটা স্টেপ ডাউন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 3 নাম্বারটা, 1 আর 3। আচ্ছা, এবার হচ্ছে আমাদের একদম পরের চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স। এখানে হচ্ছে আমরা এটা সলভ করবো। আমাদের এখানে প্রথম প্রশ্ন বলছে যে নিজের কোনটির উপস্থিতি পর্যবেক্ষণ করে জীবাশ্মের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়? এটা হচ্ছে C14। আমরা জানি যে কার্বনের অনেকগুলো আইসোটোপ আছে, তার মধ্যে C14টা যদি ইউজ করা হয় ওইটা দিয়ে আমরা পৃথিবীর বয়স নির্ণয় করতে পারি বা জীবাশ্মের বয়স সম্পর্কে কি আমরা ধারণা পাইতে পারি। আচ্ছা, তেজস্ক্রিয় পরিমাপের একক কি? বেকারেল। ঠিক আছে, তো তেজস্ক্রিয়তাকে আমরা বেকারেল দ্বারা প্রকাশ করি, এটা একটা বিজ্ঞানী তার নাম অনুসারে। তেজস্ক্রিয়তার ক্ষেত্রে নিম্নের কোনটি ঘটে? তেজস্ক্রিয়তা মানে হচ্ছে কোনো পদার্থ যে ভেঙে যায় সেটা। সো এটা একটা নিউক্লিয় ঘটনা, এটা সত্য কথা, এটা ভেঙে যায়। এটা একক বেকারেল, এটা সত্য কথা। এবং তেজস্ক্রিয়তা মানব শরীরের জন্য উপকারী, এটা খুবই ভুল কথা। তেজস্ক্রিয়তা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 এবং 2। আচ্ছা, ইউরেনিয়াম একটি আইসোটোপ কোন রশ্মি বিকিরণ করলে থোরিয়ামের একটি আইসোটোপে পরিণত হয়েছে? মানে কোন রশ্মি বিকিরণ করলে, ঠিক আছে, এটা কোন রশ্মি। তো আমার ইউরেনিয়াম সম্পর্কে একটু জানা লাগবে। ইউরেনিয়াম হচ্ছে এটা, এখান থেকে একটা কিছু বের হয়ে যাবে, এর ফলে এটা কি হচ্ছে? থোরিয়াম। সো থোরিয়াম হচ্ছে আমাদের 90, এটা হচ্ছে কত? 232, বুঝছো? সো এখানে যদি কিছু একটা হয় তাকে আসলে কত হওয়া লাগবে বলো তো? 92 থেকে 90 হয় তাহলে কি এখানে 2 বিয়োগ যাওয়া লাগবে 35 থেকে, আর এটা যদি 232 হইতে হয় তাহলে এখানে কত? 3 যাওয়া লাগবে, তাই না? বাট এটা আসলে 232 না, এটা প্রায় 231 আমরা আসলে ধরতে পারি, কারণ আমাদেরকে মিলাইতে হবে, তাই না? আচ্ছা যাক, এটা প্রায় 231 বা 32 এরকম হয়, এগুলো তো চেঞ্জ হয়, ঠিক আছে, এগুলো নিয়ে অসুবিধা না। সেটা কত? 4। তাহলে এই জিনিসটা কি আসলে? আলফা কণা না? আলফা কণা বা হিলিয়াম, যেটাই বলো, হিলিয়াম নিউক্লিয়াস বলতে পারো বা আলফা কণা বলতে পারো। এটা কত? 2 4 2 প্লাস, এটাকে আমরা কি বলতে পারি? আলফা কণা বলতে পারি, ঠিক আছে, আলফা কণা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে আলফা। আচ্ছা, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত আলফা কণা বলতে কি বোঝায়? সো একটা কি? হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, কোন রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি? গামা। ঠিক আছে, গামার কি ভেদন ক্ষমতা সব থেকে বেশি। আচ্ছা, বিটা কণার ভর কত? বিটা মানে কি? একটা ইলেকট্রন। বিটা মানে কি? একটা ইলেকট্রনের স্রোত, বুঝছো? বিটা রশ্মি মানে ইলেকট্রনের স্রোত। সো 9.11 × 10^31 কেজি। ওকে, তারপর নিম্নে কোন রশ্মির দ্রুতি 3 × 10⁸? সো এটা কি আমাদের গামা রশ্মি, কারণ গামা রশ্মিটা হচ্ছে কি আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় এটা হবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, গামাটা। সো শুধুমাত্র তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কি শুধুমাত্র আলোর বেগে যাওয়া পসিবল। 3 × 10⁸ কি আলোর বেগ না? সেটা হবে আমাদের গামা। আচ্ছা, তবে কোন তেজস্ক্রিয় মৌল অর্ধায়ু হচ্ছে 100 বছর আর 1/4 অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে? আচ্ছা, এখন অর্ধায়ু মানে কি? অর্ধায়ু মানে হচ্ছে অর্ধেক হইতে যে সময়টা লাগে, তার মানে প্রথমে সে থাকবে 1, ঠিক আছে, মানে টোটালটা যদি 1 হয়
তাহলে অর্ধ মানে কি 100 বছর পরে সে হয়ে যাবে অর্ধেক, তাহলে সে হয়ে যাবে কত 1/2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তারও 100 বছর পরে কি সেটা আর তার অর্ধেক হয়ে যাবে, 1/2 এর অর্ধেক কত 1/4, এটা কত আরো 100 বছর পরে এটা হয়ে যাবে। সো আলটিমেটলি তেজস্ক্রিয় মৌল 1/4 অংশ অক্ষত থাকবে কত বছর পরে, 200 বছর পরে, মানে 2 বার অর্ধেকের পরে, বুঝছো? প্রথমে যখন টাইম 0 তখন তার টোটালটা সম্পূর্ণ আছে, মানে 1 আছে, 100 বছর পর অর্ধেক হয়ে যাবে, আরো 100 বছর পর তার অর্ধেক হয়ে যাবে, আলটিমেটলি 1/4 হবে কত বছর পর, 200 বছর পরে। আচ্ছা, বলছে রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে কোন মৌলে পরিণত হয়? এটা একটু কাইন্ড অফ মুখস্থ টাইপের আর কি, যে এটা লেড বা সীসাতে পরিণত হয়, ঠিক আছে? রেডিয়াম তেজস্ক্রিয় ভাঙনের ফলে কিসে পরিণত হয়, লেড বা সীসাতে কি পরিণত হয়, ঠিক আছে? সীসা বা লেড। ওকে, আচ্ছা, তা বলছে এ এবং বি দুটি তেজস্ক্রিয় মৌল যাদের অর্ধায়ু যথাক্রমে 100 বছর এবং 200 বছর, তো 400 বছর পর আসলে কি দাঁড়াবে? তাহলে এ মৌল যেটা, সো সেটা যদি এক অংশ থাকে প্রথমে, সো তার যেহেতু 100 বছর, তাহলে সে মোট 4 বার ভাঙবে, তাহলে একবার ভাঙার পরে সে হয়ে যাবে 1/2, আরেকবার পর হয়ে যাবে কত 1/4, আরেকবার ভাঙা হওয়ার পরে হয়ে যাবে সে 1/8, আরেকবার ভাঙা হয়ে যাবে কত 1/16, তাহলে এতটুকু সে অবশিষ্ট থাকবে। সেমভাবে যদি বি মৌল যদি হিসাব করি, তাহলে সে যদি প্রথম 1 থাকে, তার জন্য অর্ধ হচ্ছে 200 বছর, তাহলে 400 বছরে সে মোট 2 বার ভাঙবে, তাহলে একবার হয়ে যাবে কত 1/2, পরের বার হয়ে যাবে কত 1/4। ওকে, আমি আবার বলি, এ মৌল দেখো 100 বছর পরে 1 থেকে হয়ে যাবে 1/2 অংশ, মানে অর্ধেক হবে, আরো 100 বছর পরে হয়ে যাবে 1/4, আর 100 বছর পরে হয়ে যাবে 1/8, আরো 100 বছর পরে হয়ে যাবে কত 1/16, মানে 1 থেকে 1/16 হইতে তা 400 বছর সময় লাগছে, তার মানে 400 বছর পরে সে 1/16 হয়ে যাবে। আর এর তো 200 বছর করে, তাহলে সে 400 বছর পরে কত যায় 1/4 হয়ে যাবে, বুঝছো? তার মানে আমরা বলতে পারি 1/16 মানে আসলে কত পার্সেন্ট, 1/16 যদি পার্সেন্ট হিসাব করি, তো এটা আসলে 6.25%, তাহলে 6.25% অবশিষ্ট থাকবে, আর 1/4 মানে কত পার্সেন্ট, 25%, তাহলে এটা অবশিষ্ট থাকবে কয় পার্সেন্ট, 25%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ মৌল অবশিষ্ট থাকবে 6.25 আর বি মৌল হচ্ছে 25% অবশিষ্ট থাকবে। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। আচ্ছা, পরেরটা বলছে এবং বি দুটি তেজস্ক্রিয় মৌল যাদের অর্ধায়ু আগের মতোই, আগেরটাই প্রশ্ন আর কি। এখন বলছে এ থেকে বি তে রূপান্তরের ক্ষেত্রে নির্গত হবে কি? আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেন ভুল আছে, কাইন্ড অফ চট্টগ্রাম বোর্ড 20-এ আসছে, তাই না? মানে এখানে এ আর বি আসলে কি কি মৌল এটা তো আমি জানি না, সো আমাদের সম্ভবত এখানে কিছু ভুল আছে। হ্যাঁ, আমরা এটাকে ডিলিট করে দিই, মানে এখানে উদ্দীপকের সাথে আমাদের এই ডাটা আসলে মিল নাই, সম্ভবত একটু উল্টাপাল্টা হয়ে গেছে টাইপ করতে গিয়ে, বা যাই হোক সামাও কোথাও একটা উল্টাপাল্টা হয়ে গেছে। ওকে, আচ্ছা, পরেরটা বলছে ইউরেনিয়াম 235 প্রোটন সংখ্যা কত? সো ইউরেনিয়াম সম্পর্কে তোমার জানা লাগবে, ইউরেনিয়াম যদি জানো তাহলে এটা ইজিলি পারবা। ইউরেনিয়াম কত, এটা 92, এটা 235, তাহলে এটা কি প্রোটন সংখ্যা না, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, তাহলে কত সেটা 92। আচ্ছা, এটা পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে বিশুদ্ধ সিলিকনের সাথে কি ইউজ করতে হয়? ঠিক আছে, সো পি টাইপ যদি হয়, পি টাইপের জন্য তোমার কি যাওয়া লাগবে, 3 যোজি মৌল, 3 যোজি মৌল তোমার মিশানো লাগবে। আর এন টাইপের জন্য কি হওয়া লাগবে, পঞ্চযোজি মৌল। তাহলে এখন তুমি 3 যোজি মৌল খুঁজে বের করো অপশনের মধ্যে, সেটা কি বোরন, অ্যালুমিনিয়ামও হইতো, বাট অ্যালুমিনিয়াম তো অপশনে নেই, অ্যালুমিনিয়াম হলে এটা হইতো, সেদিকে আমাদের 3 যোজি মৌল, তাহলে অ্যান্সার হচ্ছে কি বোরন। ঠিক আছে, সেম ধরো একটা প্রশ্ন যে কত যোজি মৌল মিশাইতে হবে পি টাইপের জন্য, যে 3 যোজি কি মৌল মিশাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, রেকটিফায়ার কি কাজ করে মনে আছে? একবার বলছিলাম যে রেকটিফায়ার, রেকটিফিকেশন, তাই না? রেকটিফায়ার মানে কি একমুখী করণ, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহকে কি করবে, একমুখী করবে। আচ্ছা, সিলিকনের সাথে বোরন যোগ করলে, বোরন হচ্ছে 3 যোজি মৌল, তাহলে এটা কি হবে, পি টাইপ হবে, কারণ এই যে বোরন যেটা সেটা হচ্ছে 3 যোজি মৌল। ঠিক আছে, এটা কত 3 যোজি, সো 3 যোজি যদি হয় তাহলে সেটা কি হয়ে যাবে, পি টাইপ হয়ে যাবে। পঞ্চযোজি যদি হয় তাহলে সেটা হবে এন টাইপ। আচ্ছা, নিচে কোন সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযোজিত হলে সেটা কি বলা হয়? সেটা বলে কি সমন্বিত বর্তনী। ওকে, আচ্ছা, সো আমার পার্ট থেকে এ পর্যন্তই আজকের এমসিকিউ আর কি। ওকে, সবাই ভালো থাকো, সবাই ভালো মতো এক্সাম দাও, সবাইকে অসংখ্য ধন্যবাদ।